সুধী দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই বিশেষ শো দেখবার জন্য। আহ, আপনারা জানেন আমার আজকের শোতে যারা যারা থাকবেন সবার পরিচিত তিনজন ব্যক্তিত্ব তিন দেশ থেকে আমার সাথে যুক্ত হয়েছেন। আমি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। দুটি বিষয় নিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা জানেন যে দুটি বিষয় আমি দুটি সেগমেন্টে ভাগ করব এবং অতিথিদের উদ্দেশ্য বলবো আপনারা দয়া করে এই দুটি সেগমেন্টের ব্যাপারে আপনারা জানেন। একটি হলো কানাডা ঘিরে অথবা বাংলাদেশ থেকে অনেকেই বিদেশে পাড়ি জমাচ্ছে, বাংলাদেশ থেকে অর্থ নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে এবং সেখানে বিনিয়োগ করছে অবৈধভাবে, বিভিন্নভাবে দেশ থেকে টাকা পাচার করে বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাস করার এবং ব্যবসা বাণিজ্য করছে। সেটাকে কানাডা কেন্দ্রিক যারা আসছে সেটাকে বেগম পাড়া বলা হয়। সেই বেগম পাড়াটাকে নিয়ে রহস্যজনক অনেক কিছুই রয়েছে, সেটা জানবো আজকে আলোচনাতে, এবং কারা কারা আসছে সেই বিষয়ে আমরা জানবো আজকের এই আলোচনাতে। এবং আরেকটি সেগমেন্ট হলো যে বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের যে কোভিড-19 এর ভ্যাকসিন নিয়ে বর্তমানে আসলে কি হচ্ছে, আমরা কি কোনোভাবে এই ভ্যাকসিন ব্যবহার বা এটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে কোনো ধরনের বৈষম্যের শিকার হচ্ছে কিনা এবং কারা পাবে, কিভাবে পাবে, এইসব নিয়ে আলোচনা করব। দর্শক আপনাদেরকে বলবো আপনারা আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন, তাহলে অন্যান্য মানুষজন অনুষ্ঠানটিকে দেখতে পারবে। এবং আমি অতিথিদেরকেও একইভাবে অনুরোধ করবো আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে আপনাদের যারা ফলোয়ার্স আছে তাদেরকে আপনারা দেখবার সুযোগ করে দেবেন। আপনারা আমার টাইমলাইনে এবং আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং অন্যান্য অনুষ্ঠানগুলি দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। এই আশা ব্যক্ত করে আজকের মূল বিষয়বস্তুতে চলে যাচ্ছি। আমি প্রথমে শুরু করার আগে আমি পরিচয় করিয়ে দিতে চাচ্ছি আজকে যারা আমার সাথে অতিথি রয়েছেন। জনাব ব্যারিস্টার তৌফিকুর রহমান, তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ যুবলীগ। নির্বাহী কমিটি। জি, নির্বাহী কমিটি। জি, তৌফিক ভাই, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? জি, শুনতে পাচ্ছি, ধন্যবাদ। জি, আপনি খুব কর্মঠ একজন রাজনৈতিক নেতা, আপনাকে সবসময় ফলো করি, আপনি আমার প্রিয় ব্যক্তিত্ব। আপনাকে ধন্যবাদ আমার সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। ক্যাপ্টেন অবসর মারুফ রাজু, রাজনীতিবিদ, কলামিস্ট এবং প্রকাশক। তিনি একটি অনলাইন খুব জনপ্রিয় একটি অনলাইন পত্রিকা উনি সম্পাদনা করেন। মারুফ রাজু ভাই, আপনি ভালো আছেন? শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়? হ্যাঁ, ভালো আছি তো। ধন্যবাদ সবাইকে, উপস্থিত সম্মানিত দুজন অতিথিকে আমার সালাম। জি, ধন্যবাদ আপনাকে। জনাব ওয়াকি আবদুল্লাহ, তিনি মানবাধিকার কর্মী ও রাজনৈতিক গবেষক এবং অনেক পরিচিত মুখ, আপনারা তাকে দেখে থাকেন সবসময়। তিনি অনেক অ্যাক্টিভিটি করেন অনলাইনে। জনাব ওয়াকি আবদুল্লাহ ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুনতে পাচ্ছি আপনাকে। জি, সবাইকে ধন্যবাদ। অতিথি, আমি আলোচনা চলে যাচ্ছি। প্রথম আলোচনাটি যেটি শুরু করবে সেটি হলো যে বেগম পাড়া। খুব ইন্টারেস্টিং একটি সাবজেক্ট। আপনারা জানেন যে বেগম পাড়া তো আসলে নামে মাত্র বেগম পাড়া। আমরা মনে করি যে সেই বেগমগঞ্জ অথবা বাংলাদেশে আছে, পুরান ঢাকায় আছে আপনার বউবাজার, এই ধরনের অনেক ভৌতিক নাম থাকে এবং অদ্ভুত নাম থাকে। কিন্তু এই বেগম বাজারটা আসলে কিভাবে আবিষ্কৃত হলো, কেন এত সমৃদ্ধ হলো, কেন আলোচনার বিষয়বস্তু হিসেবে বর্তমান সময়ে, বিশেষ করে বর্তমান সময়ে আমাদের চতুর্দিকে যেখানে আলোচনা হচ্ছে সেখানে বেগম পাড়ার বিষয়টা উঠে আসছে। এই বেগম পাড়ার আদলটা কি, এই বেগম পাড়াটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, কেন হয়েছে, এবং এই বেগম পাড়ায় কারা থাকছে, এই বেগমরা কারা এবং সেই বেগমদের সাহেব কারা। আমি আজকের এই অনুষ্ঠানের যে টপিকটা দিয়েছি সেটার একটি সুন্দর স্লোগানও দিয়েছি যে বেগম পাড়ার বেগম যারা, সেই বেগমদের সাহেব কারা। আমাদের আজকে অনুষ্ঠানের মধ্যে আমরা সাহেব কারা এবং বেগম কারা, সেখানে তারা কি করছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি প্রথম জনাব তৌফিকুর রহমান আপনার কাছে যেতে যাচ্ছি। ব্যারিস্টার তৌফিকুর রহমান, আপনি একজন আইনবিদ, আপনি আইন নিয়ে কাজ করেন, পাশাপাশি আপনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ। আমাদের দেশ থেকে আসলে সত্যি কথা বলতে কি, যদি আমি বলতে যাই যে একজন পিকে হালদার কিভাবে ৩,৫০০ কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে বিদেশে পাচার করছে এবং সেই দেশে গিয়ে আপনার বেগম পাড়ার মতো বড় বড় বিল্ডিং, বেগম পাড়ার বলতে আমরা যেটাকে বুঝি যে বিদেশে এসে অনেক বড় বড় বিল্ডিং, বাসস্থান, ব্যবসা বাণিজ্য এগুলো করে দেশের টাকাকে নিয়ে মেরে এনে বিদেশে এসে বসবাস করে তারা একটা আলিশান জীবনযাপন করছে। আপনি কি মনে করছেন, আপনার সরকার বর্তমান ক্ষমতায়, এবং কিছুদিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটা বিবৃতি দিয়েছে যে প্রায় ২৮ জনের
তালিকা তার কাছে গেছে, সেখানে বেশিরভাগ বর্তমান সময়ে বর্তমান সরকার দল যেটা আওয়ামী লীগ থেকে অনেকেই অনেকের নাম এসছে, তিনি প্রকাশ করেছেন। আপনি কি মনে করেন এই ব্যাপারে? আপনার আপনার একটু অভিজ্ঞতা এবং আপনার একটু মতামত জানতে চাই, জনাব তৌফিকুর রহমান। ধন্যবাদ সাগর ভাই আপনাকে। প্রথমে বলি, আমাদের সরকার ক্ষমতায়, এটা একটা ভেরি কি ওয়ার্ড আমার কাছে, এবং আমাদের সরকার ক্ষমতায় দেখেই কিন্তু আমরা জানতে পাচ্ছি যে কারা বাইরে অর্থ পাচার করছে, বা এই আলোচনাগুলো আসছে এবং সেটার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, চেষ্টা করা হচ্ছে এটাকে রিপ্যাট্রিয়েট করার জন্য। আপনি শুরুতে যেটা বললেন যে বেগম পাড়া, আমি যতদূর জানি যে এটা একটা একটা চলচ্চিত্র থেকে এই নামটা এসছে এবং এটা ক্রিপ্টিক ওয়ার্ড হিসেবে ইউজ করা হচ্ছে। আসলে বেগমপুরা বলে একটা মুভি করা হয়েছিল, উইচ ইজ অ্যান ইন্ডিয়ান মুভি, যেখানে ইন্ডিয়ান যারা বিভিন্ন প্রকৌশলী, ডক্টর, তারা মধ্যপ্রাচ্যে থাকতেন এবং তাদের বেগমরা একটা কন্ডোমিনিয়ামে থাকতেন এবং সেটার নাম ছিল বেগমপুরা, সেখান থেকে এসছে। সো ওই অর্থে আসলে বেগম পাড়া বলে কিছু নেই, বাট অবশ্যই এটা যে ইনার মিনিং আমরা আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে যে যারাই আমাদের দেশ থেকে বিভিন্নভাবে অর্থ পাচার করছে এবং অর্থ পাচার করে বিভিন্ন জায়গায় রাজনৈতিক আশ্রয় বলেন, ইনভেস্টমেন্টের কারণে যদি আশ্রয় হয়ে থাকে, ইমিগ্রেশনের কারণে আশ্রয় হয়ে থাকে, সেখানে আমাদের দেশের বিপুল পরিমাণ অর্থ তারা পাচার করে সেখানে নিজেদের যে আভিজাত্য বা যে উঁচু ধরনের জীবন শৈলী, সেটা সেটা তারা মেনটেন করছে। পিকে হালদারের কথা বলি, বা যারাই এখান থেকে অর্থ পাচার করেছে, আপনি জানেন, যারা কানাডায় থাকে তারা জানেন যে কানাডায় কিন্তু অর্থ নেওয়াটা খুব ডিফিকাল্ট। আপনাকে একটা প্রসেসের মাধ্যমে যেতে হয়, কিন্তু যেটা করছে যারা অর্থ পাচার করছে, তারা সাধারণত দেখা যাচ্ছে যে দুবাই বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলছে এবং সেখান থেকে অর্থটা কানাডায় নিচ্ছে। আর দুবাই ক্ষেত্রে এখানে হুন্ডির মাধ্যমে, বা যারা বিভিন্ন বিজনেস করেন, যারা ফরেন কারেন্সিতে বিজনেস করেন, তাদের সাথে হুন্ডির মাধ্যমে এই অর্থটা পাচার করছে। সো লিগাল ওয়েতে কিন্তু আমাদের আমাদের বাংলাদেশ ব্যাংকের যে রেগুলেশন আছে, সেখানে কিন্তু অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই। অর্থটা নিচ্ছে তারা থার্ড কান্ট্রির মাধ্যমে, এবং সেখানে গিয়ে সেই অর্থ নিয়ে তারা প্রপার্টি কিনছে, বিজনেসে ইনভেস্ট করছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এইটা কিন্তু আজকে থেকে শুরু হয়নি। এই যে অর্থ পাচারটা, এটা আমার মনে হয় স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে, তখন খুবই লিমিটেড ছিল। যত দিন গিয়েছে এই অর্থ পাচার বেড়েছে, এবং এটা আমাদের গভর্নমেন্ট আসার পরে আমি মনে করি যে এই অর্থ পাচার গুলো যে আসলে এত বিশাল আকারের অর্থ পাচার বাইরে হয়েছে, সেটার সম্বন্ধে মানুষ জানতে পারছে, উইচ ইজ আ গুড সাইন আমি মনে করি। তবে অবশ্যই আমাদেরও কিছু ব্যর্থতা আছে। ব্যর্থতা ইন সেন্স হচ্ছে যে আমরা এখনো কিন্তু এই অর্থগুলো দেশে ফেরত আনার মতো একটা অবস্থা তৈরি করতে পারি। এটা গভর্নমেন্টের সদিচ্ছা থাকলেও অনেক সময় আইনগত যে ডিফিকাল্টিস গুলো থাকে, সেই কারণে আনা যায় না। তো আমি মনে করি যে এটা নিয়ে কাজ চলছে। আপনি আপনি একটু আগেই বললেন যে আমরা 28 জনের মতো আইডেন্টিফাই করেছি, যারা আমাদের বিভিন্ন সরকারি পর্যায়ে কাজকর্মে আছেন এবং তাদের বিরুদ্ধে দ্রুত ইনভেস্টিগেশন করছে। বাট আমি বিশ্বাস করি যে এই একটা বিষয়ে আমাদের সবগুলো দলের একটা ঐক্যমতে আসা উচিত, যে যারাই আমাদের দেশ থেকে এইভাবে অর্থ পাচার করবে, তাদের ক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট এক হব এবং তাদেরকে যে যথাযোগ্য শাস্তি সেটা দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটা দলেই আইনজীবী প্যানেলরা আছেন, সিনিয়র আইনজীবীরা আছেন, আমরা মিলে যদি এমন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি যে যাতে এটা আরো ডিফিকাল্ট করা যায়। আপনি সবসময় বন্ধ করতেই পারবেন না, কোনো কালেই সেটা সম্ভব হয় না, কারণ যারা ক্রিমিনাল তারা আরেকটা পথ বের হয়ে যায়। বাট আমরা যত বেশি এটাকে ডিফিকাল্ট করব, এবং আমরা যেটা আমাদের জন্য সবচেয়ে প্রয়োজন, যে এখন যেটা হয়েছে যে যারা এভাবে অন্যায়ভাবে অর্থ আয় করছে, তাদের কিন্তু এখন কোনো লজ্জা নাই। আগেকার দিনে যদি আমরা শুনেছি আমাদের বাবাদের কাছে যে আগেকার দিনে একজন চুরি করলে মানুষজন দেখতে যেত যে চোর কেমন হয়। আর এখন চুরিটা হচ্ছে ওপেন, এবং যে যত বেশি চুরি করে সে সমাজের তত উপরের জায়গায় তাদের স্থান। তো আমাদের এই আন্দোলনটা আমি মনে করি যে সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে, এবং সেক্ষেত্রে দল মত নির্বিশেষে সবাইকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে হবে।
যে অনেক সুন্দর কথা বলেছেন এবং পাশাপাশি আপনি সুন্দর প্রস্তাব দিয়েছেন, কিন্তু কথা হলো যে এটাও আপনি বলছেন যে আপনার সরকারের আমল এটাকে বের করছে, আগেকার আমলটাকেও কোনো একভাবে আপনি ইঙ্গিত করতে যাচ্ছেন যে সর্বসময় এই ধরনের দুর্নীতিগুলো ছিল এবং এই ধরনের ইনভেস্টমেন্ট দেশের টাকা নিয়ে বিদেশে করা হয়েছে। আমি জনাব মারুফ রাজু আপনার কাছে যেতে চাচ্ছি। আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা এবং আপনি একজন সাংবাদিক বর্তমানে, খুব ভালো অ্যাক্টিভিটি আপনার, সবসময় আপনি বিভিন্ন অসঙ্গতি তুলে আনেন আপনাকে, এবং আপনি বিশেষ করে আপনি কানাডাতে থাকেন। আপনার কাছে জানতে চাই আসলে বেগমপাড়া বলতে কি বোঝায়, বেগমপাড়াতে কারা থাকে, বেগমপাড়া যারা আছে ওইসব বেগমদের আসলে সাহেব কারা, আপনার কাছ থেকে সেটা জানতে চাইবো। পাশাপাশি এর আগে তৌফিকুর রহমান সাহেব যেটা বলে গেছেন যে এই সরকার কিন্তু, এই সরকারের আমলেই কিন্তু সত্যিকার অর্থে লিস্ট তালিকা ধরে বের করা হয়েছে বেগমপাড়াতে কারা থাকে এবং তাদের জন্য সোচ্চার হয়েছে এই সরকারের আমলে। পাশাপাশি আমরা দেখছি যে এই সরকারের আমলেই কিন্তু কয়েক হাজার কোটি টাকা নিয়ে শুধুমাত্র একজন পিকে হালদার দেশ থেকে টাকা অর্থ নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। সো এই টোটাল ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন জনাব মারুফ রাজু? ধন্যবাদ সাগর ভাই। উপস্থিত আমার দুজন বিজ্ঞ বন্ধু, তাদেরকে সালাম এবং শুভেচ্ছা। বেগমপাড়া আসলে এটা জিনিসটা আসলে সিম্বলিক। তৌফিকুর রহমান সাহেব যেটা বললেন, এটা অ্যাকচুয়ালি উৎপত্তি হয়েছে পাকিস্তানি ইমিগ্রেন্টদের প্রথমে। পাকিস্তান এবং ভারতীয়, তারা মিডল ইস্টে থেকে তারা আসতো, এসে তারা যখন ইমিগ্রেন্ট হতো 70-80 দশকে, তখন তাদের সেই উপযুক্ত কোনো কাজ, ইঞ্জিনিয়ারিং বা ওই তাদের ভাষাগত কারণে বিভিন্ন কাজ তারা পেত না, তখন তারা তার ওয়াইফ ফ্যামিলিকে রেখে তারা চলে যেত ব্যাক করে তাদের সেখানে। সেভাবেই মিসিসাগাতে, টরন্টোর যে মিসিসাগা যে টরন্টোর পাশেই এয়ারপোর্টের কাছাকাছি যে এটা উপশহরটা, সাবার্ব, সেখানে এই একটা বেগমপাড়া নামে, বেগমপুরা থেকে বেগমপাড়া, একটা 2011 সালে মুভি হয়েছে। সেই মুভি হওয়ার পরে একটা লেখলো যে মুভিটার নাম ছিল বেগমপুরা ওয়াইভস সামথিং, আমি মুভিটা দেখিনি বা নাম শুনেছি। তো সেখান থেকে সেটা উৎপত্তি এখন সিম্বলিক হয়ে গেছে অ্যাকচুয়ালি, কারণ এটা এখন আর ওই শুধু পাকিস্তানি বা ইন্ডিয়ান না, এটা বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে বাংলাদেশ। কারণ বাংলাদেশে এখন তৌফিক ভাইয়ের সূত্র ধরেই বলতে হয়, বাংলাদেশে গত 12 বছরে যে সিস্টেম চালু হয়েছে, এখানে কোনো জবাবদিহিতা নেই। আমি আর নির্বাচনের প্রসঙ্গে যাব না। তার ফলে যেভাবে মানুষ এখন, এই শুধু রাজনীতিবিদরা নয়, এতে আমার কিছু পরিচিত, আমি চিটাগাঙ্গের অঞ্চলের অধিবাসী, চিটাগাঙ্গের জন্মগ্রহণ, আমার কিছু বন্ধু বান্ধব তারা 1000, 1500, 2000 কোটি টাকা নিয়ে এখানে চলে এসছে এবং তারা এখানে আছে। এবং তাদের অবশ্যই এই টাকাটা, ওই তৌফিক ভাই যেটা বললেন, তো ওই টাকাটাকে লিগাল প্রসেসে আনা যায় না, কিন্তু এখন লিগাল প্রসেসে আনা যায়। যদি এখানে আপনার কোনো পার্টনার থাকে, ইনভেস্টমেন্ট হিসাবে টাকাটা আনা যায়। কারণ আমরা এই ব্যাপারটি বেশ কিছু গবেষণা করেছি। আমাদের দৈনিক প্রথম বাংলাদেশ.net আমরা অনেক বেশ কিছু নিবন্ধ ছাপিয়েছি, কিছু লোক বিরক্ত হয়েছে অনেকে, এবং আমরা মোটামুটি একটা বিদেশে যারা আছে প্রবাসী, আপনার 3জনই প্রবাসী, তাদের যে চিন্তা চেতনা সেটা কিন্তু বাংলাদেশের যারা রাজনীতিবিদ প্রচলিত তাদের একটু ভিন্ন। আমরা এখানে খুব হার্ড কাজ করি, হার্ড আর্ন মানি আমাদের, এবং আমাদের জীবনটা খুব সহজ সরল। আমরা এখানে আমাদের কোনো অন্য কিছু নেই, ঘুষ দিতেও হয় না, নিতেও হয় না। এসব দেশে আমরা থাকি খুব একটা মানে সিস্টেমেটিক। সেই হিসেবে আমরা খুব বিরক্ত হয়ে যাই যখন শুনি যে আমরা সারা জীবন কাজ করে একটা বাড়ি হয়তো করলাম, বা মোটামুটি একটা ভালো একটা লাইফ আমরা লিড করি, আর তারা এসেই $4 মিলিয়ন $5 মিলিয়ন দিয়ে বাড়ি কিনলো, হয়তো 300 কোটি টাকা নিয়ে এসছে, হোয়াটএভার, আমি কারণ নাম দিচ্ছি না। সেগুলো আমরা গবেষণা করার পরে আশ্চর্য হয়ে গেলাম। মানে আপনি বিশ্বাস করতে পারবেন না, এই যে পিকে হালদারের ঘটনাটা। পিকে হালদার কিন্তু টরন্টোতেও তারা বাড়ি আছে, মন্ট্রিয়েলেও আছে। পিকে হালদারের যে টাকাটা পাচার করেছে, এর মধ্যে কিন্তু আমাদের বর্তমান আওয়ামী লীগ সরকারের খুব ঘনিষ্ঠ আমাদের চট্টগ্রামের এসালাম গ্রুপও জড়িত। এসালাম গ্রুপের যে আমাদের মাসুদ সাহেবের বড় ছেলে মুস্তাফিজুর লাবু, উনি কিন্তু আমাদের মন্ট্রিয়েলে থাকেন, ফ্যামিলি নিয়ে থাকেন, এবং ওনার ছেলে, ওয়াইফ, প্রত্যেকেই তারা যে একটা কোম্পানি, সেই কোম্পানির মধ্যে আমাদের মন্ট্রিয়েলের একজন বিশিষ্ট ব্যবসায়ী, অ্যাকাউন্টেন্ট, উনিও এর মধ্যে পার্টনার, এবং উনি মেইন। এই টাকাগুলোকে তারা ওনারা এনে, লিগালি এনে, ওনারা বেশ কিছু বড় বড় 100, 150, 200 অ্যাপার্টমেন্টের বিল্ডিং কিনে, এগুলি বিভিন্ন আমরা সব সংগ্রহ করেছি। কিন্তু এই সব রেডি করার পরে প্যান্ডেমিক শুরু হয়ে যাওয়াতে এটা আগায়নি, এবং এটা নিয়ে মেইন স্ট্রিম মিডিয়া, RCMP সব জায়গাতে আমরা দিয়েছি ইনফরমেশন গুলো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা কোনো দল না, দলের বিষয় না। যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় আছে 12 বছর ধরে, তাদের লোকজনই বেশি আসছে, সেজন্য সেটা ফোকাস হচ্ছে। এটা আগের থেকেও ছিল, এবং
আমার মনে হয় ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কানাডার সরকার। কানাডার সরকার কি করছে? যেখানে আপনি 5,000 টাকার বেশি ডিপোজিট করলে আপনাকে 3 বার সার্টিফিকেট দিতে হয়, তাহলে 3,000, 3,500 কোটি টাকা, 300 কোটি না, টাকা, আমরা 500 কোটি টাকা কানাডার কিভাবে সরকার আসছে? নিয়ে আসলে আমাদের উদ্বেগের জায়গাটা না, কানাডার সরকার কিছু করুক বা না করুক সে ব্যাপারে আমাদের উদ্বেগ হলেও আমাদের মানে তাদের কিছু করার নেই বা আমাদেরও আমরা কিছু করতে পারবো না। আমাদের কথা হলো যে বাংলাদেশ বর্ডার পার হয়ে কিভাবে এতগুলি টাকা বাংলাদেশে আপনার পকেট থেকে কিভাবে টাকাটা আসলো সেটা যদি আপনি না বুঝেন, আরেকজনের কাছে কিভাবে গেলো সেটা নিয়ে তো আমাদের চিন্তা করার এখানে অবকাশ নেই। আমরা আপনার পকেট থেকে কিভাবে আসলো, আপনি কি আপনার পকেটের কতটুকু আপনি নিজে নিয়ন্ত্রণ রাখেন, সেটাও হলো এখন প্রশ্নের মানে প্রশ্নের বিষয়। আর আপনার কাছে জানতে চাচ্ছি যে বেগমদেরকে কি আসলে বেগম পাড়া বলতে যে সেখানে যে আমরা যেটা বোঝাচ্ছি তার মানে নির্দিষ্ট কোনো জায়গা না, রাইট? এটা নির্দিষ্ট জায়গা না, কিন্তু এটা বেগম পাড়া বলতে বোঝায় মিশিসাগা সাবাবটাকেই বোঝায়। এখন এখানেই কিন্তু প্রথমে এসেছিল এবং বেশি জায়গা এখন আছে, সব জায়গায় ছড়িয়ে গেছে। মারখাম, রিচমন্ড, যেগুলি খুবই নিকটবর্তী। এখন সব জায়গায় রিচমন্ড হিল, বেরি, সব জায়গায়, কিন্তু ওই বেগম পাড়া সিম্বলিক রয়ে গেছে যে ওই বেগমদের কি ওই কখনো বেগম দেখেছেন? পাড়া। ওই কিছু বেগমকে তো অবশ্যই দেখেছি, কিছু আচ্ছা, বেগমকে দেখেছি, দেখার সৌভাগ্য হয়েছে। তারা আমাদের বন্ধু বান্ধবী। যেমন আমাদের চিটাগাঙ্গের বাদশা শিল্প গোষ্ঠীর 2 ভাই, ঈসা এবং মুসা বাদশা। ঈসা বাদশা আমার সহপাঠী, আমরা একসাথে স্কুলে কলেজে পড়েছি। তো তাদেরকে তো দেখেছি, দেখে সামনাসামনি দেখিনি, ফোনে টোনে কথা হয়েছে, কিন্তু তারপর তাদের এই ঘটনা প্রকাশের পর তারা আমাদের তাদের সাথে এই যে চলাফেরার আভিজাত্যের ব্যাপারটা কতটুকু চোখে পড়ার মতো, মানে আভিজাত্য, তারা চোখে পড়ার মতো, অবশ্যই চোখে পড়ার মতো, কারণ তাদের যে বাড়িগুলোতে থাকে 2-3 মিলিয়ন, $4 মিলিয়ন বাড়ি, এবং তারা একটু লোকচক্ষুর আড়ালেই থাকে। তারা বাংলাদেশ আমাদের বাঙালি সমাজের বাংলাদেশে প্রায় প্রায় 100 কোটি টাকার উপরে এরকম হয় না, যদি 2-3 মিলিয়ন ডলার হয়। 100 কোটি না, 100 কোটি না, 2-3 মিলিয়ন, 1 মিলিয়নে যদি 7 কোটি হয়, তাহলে 20 কোটি, 22 কোটি টাকা বিশ হয় কোটি সরি 3 মিলিয়ন কোটি ডলার। 22 কোটির মতো। যাক, আমরা একটু ধারণা নিলাম আপনার কাছ থেকে, মারুফ রাজি। অবিশ্বাস্য। জি। এবং আরো অনেকেই আছে, পিকে হালদারের ব্যাপারটা হয়তো সামনে এসছে, তবে এই সরকার ব্যবস্থা নিচ্ছে সেটা অনেকটাই বাহবার বিষয়। আমি তৌফিক ভাই আপনার কাছে এরপরে যদিও আমরা ভ্যাকসিন নিয়ে আলাপ করতে যাব, তবু আপনার কাছে, আপনি আইনজীবী, আপনি এই বিষয়ের উপরে আমাদের সরকার যদি চায় এই টাকাগুলি ফেরত নিতে, আমরা যদি জানি যে এই বিষয়ে কাজ চলছে, সেটা কতদূর সম্ভব হবে আপনি পরবর্তী টার্নে আপনি বলবেন দয়া করে। আমি ওয়াকি আব্দুল্লাহ আপনার কাছে যেতে যাচ্ছি। আপনি মানবাধিকার নিয়ে কাজ করছেন, আপনি অসঙ্গতি, সামাজিক অসঙ্গতি, আপনি রাজনৈতিক অসঙ্গতি নিয়ে সবসময় সোচ্চার এবং সবসময় কথা বলেন সামাজিক মাধ্যমে। আপনি কিভাবে দেখছেন আমাদের কষ্টের টাকা বিদেশ থেকে, প্রবাস থেকে, আপনি প্রবাসে আছেন, এবং বাংলাদেশে আসলে দুটি সবচেয়ে সোর্স অফ ইনকাম সবচেয়ে বড়, একটা হলো গার্মেন্টস, এবং সবই আসলে বিদেশ থেকে যায়, সেই টাকাগুলি আবার বিদেশে চলে যাচ্ছে। আমাদের দেশে মানুষ না খেয়ে মরছে, আমাদের দেশে মানুষ মানে গ্রামাঞ্চলের মানুষ কষ্ট করে নিজেদের খাবার পর্যন্ত, এত কষ্ট করে আছে, কিছু কিছু মানুষ এখন নিজের খাবার পর্যন্ত জোগাড় করতে পারে না। সেই মানুষদের অর্জিত টাকাগুলিকে কিছু কিছু মানুষ, মাত্র কয়েকজন হাতগোনা মানুষ হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে যাচ্ছে। বেগম পাড়ার মতো শুধু কানাডার দোষ দেওয়া হচ্ছে বা কানাডার কথা উঠে আসছে। আপনি কি মনে করেন সারা পৃথিবীতে এরকম বেগম পাড়া আছে কিনা, বা এই ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি, জনাব ওয়াকি আব্দুল্লাহ। জি, ধন্যবাদ তৌফিক ভাই এবং মারুফ ভাইয়ের সাথে আমি যোগ করতে চাই যে দেখেন, আমাদের যে মুক্তিযুদ্ধের যে ওয়াদা, ঘোষিত ওয়াদা, যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই 3টা ওয়াদা কিন্তু এরা বিদেশে পায় দেখেই বেশিরভাগ যারা টাকা অর্জন করে তারা কিন্তু বিদেশে যে তাদের স্ত্রী, তাদের বাচ্চা কাচ্চাকে রাখে, কারণ এখানে আপনি নিরাপত্তাটা পাচ্ছেন, নাম্বার 1, যেটা কিন্তু আপনি বাংলাদেশে পাবেন না। বাংলাদেশে 5 মিনিটের ভেতরে আপনি কখনোই সার্ভিস পাবেন না। এমনকি যদি আপনি কোটিপতিও হন, বিশাল কোটিপতি হন, তারপরেও কিন্তু আপনার একটা স্ট্রোক করলো বা আপনার বাচ্চার অসুস্থ হয়েছে, এখানে আপনি 3 মিনিট, আমি ইংল্যান্ডে থাকি প্রায় 15 বছর, হ্যাঁ, সারা বিশ্বের প্রায় 27 থেকে 28টা দেশ ঘুরেছি, সভ্য দেশগুলোতে 3 থেকে 5 মিনিটের ভিতরে কিন্তু আপনার পরিবারের যে কোনো বিপদে অ্যাম্বুলেন্স, পুলিশ, হ্যাঁ, এবং আপনার ফায়ার সার্ভিস হাজির হবে। এবং এই যে সুবিধাটা, এটা কিন্তু প্রত্যেকটা বাবা মা চায়, প্রত্যেকটা ফ্যামিলি চায়। এখানে তৌফিক ভাইও চায়, এখানে যে মারুফ ভাই চাই, আমিও চাই আমার বাচ্চার জন্য, আমার পিতামাতার জন্য। সেই সাথে সাথে টাকার যে একটা খালি উদাহরণ দিয়ে দেখেন, যে গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি, তাদের হিসেবে আমাদের প্রতি বছর $8 বিলিয়ন, $8 বিলিয়ন, দ্যাট মিনস মানে $1 বিলিয়ন যদি 8,000 কোটি টাকা হয়, $8 বিলিয়ন 64,000, মানে 64,000 কোটি টাকা পাচার হয় পার ইয়ার, প্রত্যেক বছর। তো এই যে শুধু টাকা কি পাচার হচ্ছে, আমাদের ব্রেইন গুলো ড্রেইন হয়ে যাচ্ছে বিদেশে।
এই শুধুমাত্র নিরাপত্তার কারণে, যেটা আমরা মুক্তিযুদ্ধের ওয়াদায় আমরা করেছিলাম সেটা আমরা দিতে পারিনি এখনো। হ্যাঁ, এই তৌফিক ভাইদের যে সরকার বা মারুফ ভাইদের যে সরকার আগে ছিল, তারা কিন্তু এই যে নিরাপত্তা ব্যবস্থা এটা দিতে পারেনি। আর সেফটি ফার্স্ট, এটা আমরা সবাই জানি, তৌফিক ভাই জানে, মারুফ ভাই, সেফটি যেখানে নাই সেখানে মানুষ থাকবে না। যে কারণেই বিদেশে চলে আসতেছে মানুষ, ব্রেন গুলো চলে আসতেছে এবং টাকাগুলো পাচার হয়ে যাচ্ছে, এটাই আমার ধারণা। জি সাগর ভাই। আপনাকে অনেক ধন্যবাদ জনাব ওয়াকি আব্দুল্লাহ। আপনি সিম্পলি বলে গেলেন আসলে, এবং আপনি ইঙ্গিত দিয়ে গেলেন যে বিএনপি এবং আওয়ামী লীগের সময় সব এই দুটো দল থেকে আমলেই এই ঘটনাগুলি ঘটেছে। আপনি কোন দল করেন বা আপনার অবস্থান কিন্তু মিডলে রেখে দিলেন, আপনার ব্যাপারে আর জানা হলো না। তো ভাই আপনি ছোট্ট করে যদি 2 মিনিটে শেষ বক্তব্য বলেন এই সেগমেন্টের, পরবর্তীকালে আমরা ভ্যাকসিন নিয়ে আসবো। আপনার কোনো বলার যদি কোনো কিছু অ্যাড করার থাকে। দেখুন, আমি আমি আমার এক্সপার্টিস থেকে যতদূর জানি, প্রথম কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া আপনি লিগালি বাইরে টাকা পাঠাতে পারবেন না। আর এত পরিমাণ হিউজ টাকা পাঠানোর তো কোনো সুযোগই নেই। তো সুতরাং আমি মারুফ ভাইয়ের সাথে এই ব্যাপারে একটু দ্বিমত পোষণ করব যে টাকাগুলো আসলে লিগালি যায়নি, টাকাগুলো বাই ওয়ে অফ হুন্ডি বা ইললিগালি বাইরে পাচার হয়েছে, 1 নাম্বার। এটা কি সরকারি মনিটরিংয়ের আওতায় আনার কোনো সুযোগ নাই তৌফিক ভাই? আমি এটা খুব অবাক হই, এটা তো নতুন কিছু না। মানে কারা হুন্ডির ব্যবসা করে সেটাও তো চিহ্নিত সমাজের মধ্যে, কারা বড় বড় ব্যবসায়ী। তাহলে কি আমরা দেখেও না দেখার ভান করছি এই টাইপের কোনো কিছু? আর এই দায়িত্ব তো সরকারের, এটা তো বিএনপিরও না, এটা ওয়াকি আব্দুল্লাহরও না। তাহলে আপনাদের সরকার কি করছে, এবং এটা দায়ভার তো আপনাদেরকে নিতে হবে, রাইট? আমরা দায়ভার নিচ্ছি তো, আমাদের সরকার করছে দেখেই তো আপনি জানতে পারছেন। কারণ আমাদের সরকার আসার আগে এত পরিমাণ টাকা যে বাইরে বের হয়েছে। পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এটা থেকে উল্টেও গেছে, তিনি বলেছেন যে আমরা জাস্ট কয়েকজন যারা সামনে আসছে তাদের নাম, কিন্তু এর পেছনে আরো অনেকেই রয়েছেন। মানে উনি এটাকে অনেকটাই পলিটিসাইজ করার। উনি তো মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, উনি তো ওনার জায়গা থেকে, ওনার অফিস থেকে ওনাকে রেসপন্সিবলি কথা বলতে হবে। তো উনি যতক্ষণ পর্যন্ত উনি এবং উনি বলেছেন যে যাদের নাম এসছে এরা সবাই বিএনপির কোনো না কোনো ভাবে বিএনপির সাথে যুক্ত ছিল, এইভাবে উনি বলেছেন। থাকতে পারে, আমি ওই জায়গায় যাচ্ছি না, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী যখন একটা কথা বলবেন তখন ফ্যাক্টস এন্ড ফাইন্ডিংস এর মাধ্যমে বলবেন। হ্যাঁ, আর আমাদের যেটা কথা সেটা হচ্ছে যে আমরা অ্যাডমিট করছি যে টাকাটা পাচার হচ্ছে এবং আমরা সেটা রেকটিফাই করার চেষ্টা করছি। আমি আবারও বলছি যে দিস ইজ এ ভেরি গুড সাইন, বিকজ 2008-এর আগে এবং 1/11-এর আগে হিউজ পরিমাণে টাকা পাচার হয়েছে, কিন্তু তখন মানুষ জানতো না যে টাকা পাচার হচ্ছে। তখন ইমিগ্রেশনটা তো এখন শুরু হয়নি, ইমিগ্রেশনটা অনেক আগে থেকে শুরু হয়েছে, এবং যারাই ইমিগ্রেশন করেছেন তারা কিছুটা লিগালি কিছুটা ইলিগালি অনেক টাকা বাংলাদেশ থেকে বের করে নিয়ে গেছেন। তো সুতরাং এটা আগেও ছিল। আরেকটা যেই প্রশ্নটা আপনি করলেন সেটা হচ্ছে যে সরকারের পক্ষে কি ফেরত আনা সম্ভব কিনা। দেখুন, টাকাটা যখন অন্য রাষ্ট্রের কাছে চলে যায় তখন কিন্তু এককভাবে সরকারের পক্ষে টাকা আনাটা সম্ভব হয় না, কারণ যেই রাষ্ট্রের কাছে টাকাটা আছে তাদেরও সহায়তার দরকার হয়। তো আমি মনে করি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের ইন্টেলিজেন্স, বাংলাদেশ ব্যাংক, যারা এটার সাথে ইনভলভ আছেন তারা চেষ্টা করছেন যে এই টাকাটা যাতে ফেরত আসে। এটা রিগার্ডলেস অফ এনি গভর্নমেন্ট, যারাই গভর্নমেন্টে থাকবে। ওয়াকি ভাই বলছিলেন যে $8 বিলিয়ন চলে গেছে। তো একটা গভর্নমেন্ট যদি $8 বিলিয়ন ফেরত আনতে পারে, এটা গভর্নমেন্টের জন্যই কিন্তু প্রয়োজন হবে এবং এটা গভর্নমেন্টের জন্য বেনিফিশিয়াল হবে। সুতরাং কোনো গভর্নমেন্টই চাবে না যে এই পরিমাণ টাকা বাইরে চলে যাক। সুতরাং বাংলাদেশ গভর্নমেন্ট তার চেষ্টা করছে এবং চেষ্টা করছে দেখেই এই রিপোর্টগুলো আসছে, ইন্টেলিজেন্স ইনভলভ হচ্ছে এবং চেষ্টা হচ্ছে যে এই টাকাগুলো ফেরত আনে। কিন্তু আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা আমার আপনার আত্মীয় স্বজন পরিচিত চেনাদের মধ্যেই অনেকে যাচ্ছে। তো আমরা যদি সামাজিকভাবে অ্যাওয়্যার হই এবং আমরা যদি সামাজিকভাবে, যেটা মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদ করতে চেষ্টা করেছে, যে মিথ্যা কথা বলাটাও একটা যে সামাজিক ভাবে যে এটা একটা খুব বড় অপরাধ, এই জিনিসটা উনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন। একটা ক্রাইম করা যে সামাজিক ভাবেও বড় অপরাধ, শুধু শাস্তি না বা ক্রিমিনালি না, সামাজিক ভাবেও যে বড় অপরাধ সেটা উনি স্ট্যাবলিশ করতে পেরেছেন। এবং এই যে ওয়াকি ভাই বললেন যে আমরা নিরাপত্তার জন্য বাইরে চলে যাই, এই জিনিসগুলো কিন্তু সামাজিক আন্দোলনের মাধ্যমেই সম্ভব। গভর্নমেন্টের কাজ তো শুধু ল মেক করা, গভর্নমেন্ট ল মেক করছে এবং পুলিশের কাজ হচ্ছে সেটাকে এক্সিকিউট করা, পুলিশ সেটা করছে, কিন্তু
এক্সিকিউশন আর ল মেকিং এর মধ্যে কিন্তু এটা সীমাবদ্ধ না। আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমি আপনি যারা আমরা রেসপন্সিবল আমরা নাগরিক আছি, আমাদেরও দায়িত্ব যে এইটার ইনফরমেশন গুলো দিয়ে গভর্নমেন্টকে হেল্প করা, পুলিশকে হেল্প করা, ইন্টেলিজেন্সকে হেল্প করা, এবং এটাকে একটা সামাজিক আন্দোলনের পর্যায়ে নিয়ে যাওয়া। আমি আবারও বলছি, মাহাথির সাহেব এটা করতে পেরেছে দেখে মালয়েশিয়া কিন্তু দে গেইন। সো আমাদেরকেও আমাদের জায়গা থেকে এই দায়িত্বটা নিতে হবে, এবং আমি বিশ্বাস করি যে আমাদের যে নেক্সট জেনারেশন আসছে তারা এই দায়িত্বটা নেবে। জি, ধন্যবাদ ব্যারিস্টার তৌফিকুর রহমান। দর্শক, আপনারা যারা দেখছেন, আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা যারা দেখছেন বর্তমানে, তারা যদি নিজেদের টাইমলাইন শেয়ার করেন, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি সবার সামনে তুলে উঠে আসলো, এবং আমরা অনেক কিছুই অজানা, অনেক কিছু জানতে পারবো আপনাদের কাছে। আমি বলবো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই পেজটিকে আপনারা লাইক দিয়ে অন্যান্য অনুষ্ঠানগুলো দেখবেন, এবং আমি কিছু কমেন্টস আপনাদের এখান থেকে কমেন্টস বক্স থেকে নিব। আপনারা কমেন্ট করতে থাকুন। যারা কমেন্ট করবেন তারা দয়া করে যদি কোনো প্রশ্ন থাকে সেখানেও করতে পারেন। আমাদের এখানে যারা আছেন অনেকেই প্রশ্ন করছেন, আপনারা উত্তর দিবেন দয়া করে। আমি এরপরে নিচ্ছি প্রশ্নগুলি। এই পর্যায়ে আমি মারুফ রাজু ভাই আপনার কাছে যেতে যাচ্ছি। আপনি 2 মিনিটে যদি বলেন, আপনার সরকারের আমলে যা যা ঘটেছে সেটা কিন্তু আপনি কোনো না কোনোভাবে পাশ কেটে গেছেন, এবং এখন কিন্তু তৌফিক ভাই কিন্তু বলে গেছে, এবং ওয়াকি ভাই স্পষ্টভাবে বলে গেছে আপনাদের আমলেও কিন্তু এই ধরনের দুর্নীতি হয়েছে। সেই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখবেন, এবং এই 2 মিনিটে আপনি আপনার প্রতিক্রিয়া বললে আমি পরবর্তী সেগমেন্টে যাব। মিনিটটা একটু বাড়ানো যায় না? এটা কম। আচ্ছা, যাই হোক, আমি দুজন আমাদের ওয়াকিব ভাই এবং তৌফিক ভাই সূত্র ধরেই বলছি, আমি কখনোই পাশ কাটিয়ে যাইনি। এটা আগে থেকে, বহু আগে থেকে শুরু হয়েছে। তবে গত 12 বছরে ভয়াবহ আকার ধারণ করেছে। এটার কারণ কি তৌফিক ভাইরা ভালো বলতে পারবে। এটা কি ফ্রি হ্যান্ড হওয়াতে, নাকি সবাই মানে এখন এই দলকে ব্যবহার করে অনেকে নতুন নতুন মানে পরিচয় নিয়ে তারা টাকা পয়সা পাচার করছে? তো আমি যেটা বলতে চাই স্পেশালি, যে সরকার আসলে কিন্তু, সরকার কিন্তু কোনো মানুষ না, সরকার একটা প্রতিষ্ঠান। এই সরকারে যারা থাকেন, যারা ল এনফোর্স করবেন, যারা বাংলাদেশ ব্যাংককে কন্ট্রোল করবেন, তারা কিন্তু সব মানুষ। তাদের মধ্যে প্রবলেমটা, এত টাকা কিন্তু কোনোভাবেই টাকাটা আগে আগে নেয় বিভিন্ন ব্যাংকের থেকে, লোন হিসেবে হোক, ওভার ইনভয়েসিং হোক, মানে প্রজেক্ট হিসেবে তারা টাকাটা আগে বের করে নিজের অ্যাকাউন্টে, বউর অ্যাকাউন্টে, শালির অ্যাকাউন্টে নেয়, তারপরে টাকাটা এখানে আনে। ইট ইজ এ বিগ প্রসেস, লং প্রসেস। তাই আমি এই প্রসেসটাকে যদি ব্রেক করতে হয়, তাহলে কিন্তু সদিচ্ছা প্রধানমন্ত্রীর থাকলেই হবে না, সাথে যারা আছে, যারা এনফোর্স করবে তাদের। ল কিন্তু আমাদের কানাডার ওয়াকিব ভাইয়ের সূত্র ধরে বলছি, উনি বললেন যে নিরাপত্তা সবকিছু কিন্তু আমাদের সংবিধানও কিন্তু সেম, কানাডার সংবিধানের চেয়ে ভালোভাবে লেখা আছে যে সবাইকে পূর্ণ নিরাপত্তা। কিন্তু এনফোর্স হচ্ছে কিনা? কোনো এনফোর্স হচ্ছে না। এই কারণেই মানুষের আস্থা চলে গেছে। তাই আমাদেরকে দল হিসাবে চিন্তা না করে, আমি তৌফিক ভাই দলকে অনুরোধ করব, দেশ হিসাবে চিন্তা করা উচিত। আপনারা আপনাদের যে ভয়াবহ যে ডেমন্স গুলো তৈরি হয়েছে, এই যে আমরা যে পত্র পত্রিকায় তো মিথ্যা কিছু না, ছবি টবি দেখি, ক্যাসিনো সম্রাট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, ইভেন হেলথ সেক্টরে যেটা দেখলাম, একটু পরে আসবে এই প্রসঙ্গটা, এগুলোকে কিন্তু আপনারা যদি এখনই ধ্বংস না করেন, এদের এই ডিমন্সদের মাথা কেটে না দেন, ড্রাগনদের, তাহলে কিন্তু দেশ থাকবে না, আমাদের দেশের যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাবে। টাকা তো, আর একটা কথা ইম্পর্টেন্ট আমি বলতে চাচ্ছিলাম, যেটা পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ইমরান খান যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন, বছর দুয়েক আগে উনি ইউনাইটেড নেশনে একটা ভাষণ দিয়েছিলেন। আমি ইমরান খানের সমর্থক না, পাকিস্তানের সমর্থক না, আমি বাংলাদেশের সমর্থক সবসময়। উনি এই ভাষণে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিকে বলেছিলেন, যে যারা পৃথিবীর, যারা এখন যারা উন্নত বিশ্ব যারা বলি আমরা, তাদের প্রতি উনি অনুরোধ করেছিলেন যে আপনারা একদিকে বলছেন গণতন্ত্র এবং এই যে মানি লন্ডারিং এবং যে দুর্নীতির বিরুদ্ধে আপনারা একজোট এবং আপনারা খুব কঠোর, তাহলে আপনাদের দেশে হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংক বা কানাডা বা ইউনাইটেড স্টেটসে কিভাবে গরিব দেশ থেকে যাচ্ছে? এটা আপনারা টাকা ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য গ্রহণ করছেন, কিন্তু আপনারা এটা গরিব দেশের জনগণের টাকা, এবং এই টাকাটা আপনারা ফেরতও দিচ্ছেন না। গরিব দেশের পক্ষে কোনো সম্ভব না আপনাদের পক্ষে যুদ্ধ করে বা আপনাদের সাথে আরবিট্রেশন করে টাকাটা ফেরত নাও। তাই আপনাদের সদিচ্ছা থাকা উচিত, এই টাকাগুলো প্রথমেই আপনারা নেবেন না। না নিলে এই গরিব দেশের টাকাটা থাকবে, আপনাদেরকে ওই গরিব দেশকে হেল্প করতে হবে না, তাদের টাকা দিয়েই তারা চলতে পারবে। চিন্তা করে দেখুন, $8 বিলিয়ন যদি 1 বছরে হয়, তাহলে 10 বছরে বা 20 বছরে কত $1 বিলিয়ন? আমাদের কতটা পদ্মা সেতু করা যাবে টাকা দিয়ে? তাই এই আমরা যদি নৌকার ফুটা বন্ধ না করি এবং নৌকায় পানি দিতে খালি সেচতে থাকি, সারা জীবন সেচবেন, নৌকা সবসময় আপনার পানি ভর্তি থাকবে। এটা আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে কানাডা সরকারের যথেষ্ট পরিমাণে এখানে দায়িত্ব রয়েছে। কানাডা সরকার এবং অন্যান্য পশ্চিমা দেশের সরকার
তারা যেন টাকাটা প্রথমে যেন উইদাউট কোশ্চেন, আমাদেরকে যেভাবে ব্যাংক অ্যাকাউন্টে $5,000 বেশি জমা দিলে 50টা প্রশ্ন করতে হয়, সাইন করতে হয়, তারা যেন বিদেশ থেকে যে টাকাটার উৎসটা যেন খোঁজ করে, খুবই ইজি অনলাইনের যুগে তারা করলে পারবে, এবং টাকা যেটা এসে গেছে সেটা যেন ইনভেস্টিগেট করে ফেরত দেওয়ার ব্যবস্থা করে। এই আমি কানাডা সরকারের বাংলাদেশের মতো দেশকে ফাঁকি দিয়ে আসতে পারে, সেই লোকটা কানাডা সরকারকে ফাঁকি দেওয়া আমার কাছে মনে হয় না তেমন কোনো ব্যাপার। তবে আমার জি আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মারুফুল ভাই বললেন যে বিগত 12 বছর ধরে এই লাইনটা শুরু হয়েছে বিকজ তারেক জিয়া দেখিয়ে দিয়েছে। তারেক জিয়া যে লন্ডনে থাকছে, উনি কিভাবে থাকছে, ওনার আর্নিং সোর্স কি আমরা জানি না, নিশ্চয়ই উনি টাকা পাচার করেছে দেখেই তো থাকছে। তো উনি দেখিয়ে দিয়েছে, বিএনপির লোকজনরা ওনার পিছনে লাইন ধরেছে। আরেকটা জিনিস উনি বললেন যে ক্যাসিনো, এই যে ক্যাসিনো, এই স্বাস্থ্য খাতের দুর্নীতি, এগুলো তো আমরা আওয়ামী লীগ সরকারই একমাত্র সরকার যারা নিজেদের কর্মীদের দুর্নীতি ধরে তাদেরকে পানিশমেন্ট দিচ্ছে। অথচ বিএনপি আমলে উনি মনে রাখবেন যে বিএনপির আমলের শেষ সময় তাদের বিদ্যুৎ মন্ত্রী পদত্যাগ করেছিলেন, কারণ খাম্বা দিয়ে বিদ্যুৎ হয় নাই কিন্তু। সুতরাং আমরা আমাদের সমালোচনা করি, আমরা চেষ্টা করছি যে আমাদের দলের মধ্যে যারা দুর্নীতিবাজ, আমাদের দলের মধ্যে যারা অন্যায় করছে তাদেরকে শাস্তি দেওয়া। সুতরাং এইটা আমি একেবারেই দ্বিমত পোষণ করবো যে আমরা কোনো কিছু করছি না বা আমরা আরো দুর্নীতিকে উন্মুক্ত করে দিচ্ছি। আমরা দুর্নীতিকে কমানোর জন্যই এই আলোচনাগুলো আসছে এবং আমরা এই কথা বলার সুযোগ পাচ্ছি। বিএনপি সরকার আমলের কথা বললেন, আমি একইভাবে কিন্তু এই যে কথিত কথা কিন্তু আসলে আসে না। আমি আশা করি কথিত ছিল না, বিএনপির মিনিস্টার নিজে দায়িত্ব নিয়ে রিজাইন করেছিল, কিন্তু এরকম এই ধরনের বিএনপির মিনিস্টার রিজাইন করেছে, কিন্তু আওয়ামী লীগের কোনো মিনিস্টার আজ পর্যন্ত রিজাইনও করেনি, কারণ রিজাইন করতে হয় না, মিডিয়ায় চলে আসে। আওয়ামী লীগের আপনি বলেন যে আওয়ামী লীগের বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ দেয়নি, আপনি বলেন যে আওয়ামী লীগের কোনো মন্ত্রী, আওয়ামী লীগের যখন যে মন্ত্রীর ব্যর্থতা ছিল প্রধানমন্ত্রী নিজে সেটা শিফট করেছে, এখানে রিজিগনেশনের তো ব্যাপারই আসে না। ওনাকে মন্ত্রীকে পদত্যাগ করানো, মন্ত্রীকে বরখাস্ত করা, মন্ত্রীকে অব্যাহতি দেওয়া কিন্তু কোনো শাস্তি না, কারণ যারাই এখন এই আমি ক্যাসিনোর কথা বললাম তাদের কারো কিন্তু শাস্তি হয়নি এবং হবেও না। জেলের মধ্যে আজকে আইনি প্রক্রিয়া চালু হয়েছে, শাস্তি হবে না এটা আপনি কিভাবে বলেন? তাহলে নিশ্চয়ই আপনি হবে না, শাস্তি না হবে না, কেন হবে না? সেজন্য আপনারা কাজ করছেন না, এটা তো ব্যর্থ প্রমাণ করতে হবে না, তো এটা অটোমেটিক যখনই কোনো বিচার হবে না, যেমন জাস্ট পরশুদিন দেখলাম বিএনপির আমলে কারো বিচার হয়নি, এটা আপনি বলছেন বিএনপির আমলে সম্রাটের চার্জশিট হয়ে গেল, সম্রাটের চার্জশিট। আমি একবারও বলিনি বিএনপির আমলে বাংলাদেশের সুজলা সুফলা ছিল, কোনো দুর্নীতি ছিল না, আমি একবারও বলিনি। কিন্তু গত 12 বছর এটা ভয়াবহ আকার ধারণ করেছে, যেটা কারণে এখন অজগর সাপ যখন তার নিজের লেজ খাওয়া শুরু করে তখন কিন্তু একটা পর্যায়ে কিন্তু তাকে খেয়ে ফেলতে নিজেকেই। এই পর্যায়ে থেকে আপনাদেরকে এখনো সময় আছে, আপনারা আপনার মতো মানুষ যারা তারা বলুন। এই ভয়াবহতা আগেও ছিল, এখন ভয়াবহ বলতে পারছেন কারণ এটা প্রকাশ হচ্ছে, কারণ আমাদের গভর্নমেন্ট চেষ্টা করছে যে যেখানে যেখানে দুর্নীতি সেটার মুখোশ উন্মোচন করার জন্য, তাই না? এখন প্রকাশ কিন্তু আপনাদের গভর্নমেন্ট করছে না বা কোনো গভর্নমেন্ট করছে না, এটা জনসাধারণ। এখন যে সোশ্যাল মিডিয়ার যুগে কোনো রাখতে পারে, ক্যাসিনোর মুখোশ উন্মোচন কি গভর্নমেন্ট করলো না? তাহলে কে করলো? ক্যাসিনোর মুখোশ গভর্নমেন্ট করেনি, এটা সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে, কে করলো এবং সেই জন্য প্রত্যেককে সরে যেতে হলো। সুতরাং গভর্নমেন্ট না করলে তাহলে যখন সামনে চলে আসে না, এখন রিপোর্ট প্রকাশ হয়ে গেলে তখন তাকে ডিফেন্ড করতে হয়, এটাকে আমি 4 জনকে শাস্তি দিলাম, 3 জনকে অ্যারেস্ট করলাম, তারপর এটা চলে যায়। অনেক প্রকাশ হয়েছে বাংলাদেশের, এরকম রিপোর্ট অনেক প্রকাশ হয়েছে, এই রিপোর্টের উপর কখনোই অ্যাকশন নেওয়া হয়নি, এটা এই আমলেই নেওয়া হচ্ছে। আমি দুটো শব্দ যোগ করতে পারি? কিছু হয়নি। জি, আপনার দুজনের খুব সুন্দর বিতর্ক আমরা এখন উপভোগ করলাম। আমরা এবার ওয়াকি আব্দুল্লাহ আপনার কাছে যেতে চাই, আপনি মাঝখানে দুজনের বক্তব্য থেকে কি পেলেন এবং আপনি কিভাবে দেখেন $8 বিলিয়ন? ওয়াকি ভাই, $8 বিলিয়ন দিয়ে আপনার চিন্তা করতে পারছেন বাংলাদেশের শিক্ষা পুরো খাত, মাদ্রাসা, মসজিদ, যেখানে আমি আজকেও দেখলাম যে মসজিদ বলেন বা মাদ্রাসার শিক্ষকরা বলেন, ইমাম যারা আছে তারা তো মানতে হবে তারা আমাদের সমাজের একটা বিশেষ অংশ, তাদেরকে ছাড়া আমাদের চলা যায় না। তারা এখনো পর্যন্ত মুঠ চাল উঠিয়ে গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে তাদের বেতন তোলে তারা। সেখানে আপনি দেখেন এই $8 বিলিয়ন ওই রকম একটা দেশ থেকে $8 বিলিয়ন বিদেশে পাচার হয়ে যাচ্ছে।
আমরা এটাকে সিরিয়াসলি কেন দেখছি না? $8 বিলিয়ন কিন্তু এক অঙ্কে আমার দ্বারা সম্ভব না লেখা, এত বড় একটা অঙ্ক। আপনি কি দেখেন দেখেন আমাদের যে জাস্টিস নাজমুল এবং জাস্টিস সোহেল ওনারা একটাই রুল জারি করেছেন দুদককে এবং আরো 6টি প্রতিষ্ঠানকে, যে যারা টাকা পাচার করেছে, এই টাকা কারা পাচার করেছে এবং কত টাকা পাচার করেছে এটা যেন আমাদের জনসম্মুখে তারা উন্মুক্ত করে। হ্যাঁ, কিন্তু কিন্তু সেটা আমাদের যে প্রতিষ্ঠানগুলো মাত্র 100 জনের যে কত টাকা পাচার করেছে, মাত্র 2,500 কোটি টাকার হিসাব দিয়েছে 100 জনের। হ্যাঁ, এবং সেটা তাও আদালতে দিয়েছে, জনসম্মুখে না। তো আদালত আবার বলেছে যেন পুরো যতগুলো টাকা পাচার হয়েছে সবগুলো টাকার সমস্ত হিসাব যেন জনসম্মুখে প্রকাশ করা হয়, কিন্তু সেটা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। এগুলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখেন আমাদের যে তৌফিক ভাই এবং মারুফ ভাই, যেটা যে ওনাদের কথার ভিতরে যেটা দেখা যাচ্ছে যে হ্যাঁ তুমি তো ওই পাপটা করেছো অতএব আমিও এই পাপটা করেছি, বা তুমি ওই খুনটা করেছো অতএব আমিও এই খুনটা করেছি, বা তুমিও টাকা পাচার করেছো অতএব আমিও টাকা পাচার করেছি, অ্যাজ ইফ ও যদি ওই খারাপ কাজটা করে আমি এই খারাপ কাজটা করা জায়েজ। আসলে তো তা না, বরং আমরা যেটা শিখবো আমাদের যে অগ্রজ তাদের কাছ থেকে, যে বিএনপি যদি খারাপ করে থাকে তাহলে আমরা খারাপ করব না কখনো। হ্যাঁ, বিএনপি খারাপ করেছে দেখে আমরা খারাপ করে আমরা আমাদেরকে জাস্টিফাই করব, সেটা খুবই ভয়ঙ্কর একটা মানে শিক্ষা। বের হওয়ার কোনো সুযোগ আছে এই নীতি থেকে, এই রীতি থেকে আপনার মনে হয়? ছোট্ট একটা খালি বলি যে দেখেন গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টেগ্রিটি উনারা স্পেসিফিকলি বলেছেন যে 4টা কারণে হয়। একটা হচ্ছে হুন্ডি, ঠিক আছে, হুন্ডিটা কিন্তু কমে গিয়েছে অলরেডি, কিন্তু ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং, বুঝতে পারছেন? আমদানির সময় আমরা কি করি, ওভার ইনভয়েসিং করি, এবং যখন রপ্তানি করি তখন আমরা আন্ডার ইনভয়েসিং করে টাকাগুলো পাচার হয়। এইখানে যদি ভালো মানুষ বসানো যায়, যার যার অনেস্টি এবং ইন্টেগ্রিটি আছে, হ্যাঁ, তাহলেই কিন্তু আপনার এইটা সমাধান করা যায়। এবং এই অনেস্টি এবং ইন্টেগ্রিটি আলা মানুষ নিয়োগ দেয় কে? আমাদের প্রধানমন্ত্রী। আমাদের প্রধানমন্ত্রী যদি অনেস্টি এবং ইন্টেগ্রিটি আলা মানুষ নিয়োগ দেয় গভর্নর হিসেবে, দুদকে প্রধান, সমস্ত প্রধান জায়গায়, তাহলে কিন্তু এগুলো বন্ধ হয়ে যায়। তাহলে এখানে মূল সমস্যাটা হচ্ছে নিয়োগে। যিনি নিয়োগ দিচ্ছেন তার ভেতরে সেই 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 প্রজ্ঞা এবং সেই 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 জ্ঞান গর্ব থাকতে হবে যে অনেস্ট এবং ইন্টেগ্রিটি আলা মানুষ যেন উনি চেনেন এবং সেই হিসেবে নিয়োগ দেন। আপনার কি ধারণা মারুফ ভাই, তৌফিক ভাই? জি, না আমি এই বিষয় নিয়ে আর আলোচনা করতে চাই না, আমরা মোটামুটি আলোচনা করে ফেলেছি। আমি একটু না বলতে দিলে তো হলো না। না, আমি আপনার আরেকটা কথা বলতে হবে। সুন্দর কথা বলেছেন ওয়াকি আব্দুল্লাহ ভাই। আমার কাছে মনে হয় একটা জায়গাতে আমরা ঐক্যমত, অ্যাটলিস্ট তৌফিকুর রহমান ভাইয়ের মতো একজন মানুষ যারা বর্তমান সরকারের একটি বিশেষ অংশ এবং দায়িত্ব পালন করছে, তারাও কিন্তু চান সামাজিকভাবে যদি ঐক্যবদ্ধতা না হয়, সামাজিকভাবে যদি এটার বিরুদ্ধে আন্দোলন করা না হয়, বা আমাদের প্রধানমন্ত্রী তো আর ওখানে বসে বসে কে চুরি করছে, কে টাকা পাচার করছে এটা দেখা সম্ভব না। অনেকে দেখা, কারণ যারা চুরি করছে তারা কিন্তু আমাদের থেকেও চালাক। এখন আমাদেরকে সবাইকে মিলে আসলে তাদের থেকেও আমাদেরকে চালাক হতে হবে ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্মের মাধ্যমে। সেটা গঠন করবার মতো সেই মানসিক ইচ্ছা এবং সেই শক্তি এবং সেই ক্যাপাবিলিটি, বিশেষ করে ইচ্ছা কতটুকু আমাদের আছে সেটা হলো দেখবার বিষয়। আমাদের আছে বলে এবং আসবে বলে আমার বিশ্বাসের জায়গাটা খুব নড়বড়। এখানে এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে হওয়ার দরকার। কারণ $8 বিলিয়ন দিয়ে আমরা বাংলাদেশের ইম্পর্টেন্ট যেটা ব্যাকবোন অফ দ্য নেশন, শিক্ষা ব্যবস্থাকে কয়েক বছর জুড়ে আমরা ফ্রি পরিচালিত করতে পারতাম। একটাবার চিন্তা করতে আমি সবাইকে অনুরোধ করবো। দর্শক, আপনারা অবশ্যই আপনাদের টাইমলাইনে এটা শেয়ার করবেন এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। আপনারা পরবর্তীকালে যারা মিস করেছেন শুরু থেকে তারা দেখতে পাবেন। আমি এই পর্যায়ে যেতে যাচ্ছি তৌফিক ভাই আপনার কাছে। খুব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিভাগের দুর্নীতি আমরা দেখেছি এবং স্বাস্থ্য বিভাগের সেখানে অনেকজনের নাম এসছে সেই দুর্নীতির কারণে। আমরা তাদেরকে, হ্যাঁ যদিও আপনারা ব্যবস্থা নিয়েছেন, কিন্তু তাদের উত্থানও আমরা দেখেছি। এখন সামনের দিকে যে এই ধরনের ডাক্তার কি ভুলে গেলাম মেয়েটার, সাবরিনা এবং শাহেদ, এই জাতীয় যারা বিশাল রোল প্লে করেছে এবং আলোচিত হয়ে উঠেছিল, তাদের যে আবির্ভাব আবারও হবে না সেটার কোনো গ্যারান্টি আছে কিনা, বা সেই মনিটরিংয়ের ব্যাপারে আপনার কতটুকু বের হচ্ছেন? আমরা যেটা ভ্যাকসিন নিয়ে কথা বলবো, যে ভ্যাকসিন নিয়ে প্রায় বিশাল অঙ্কের অ্যামাউন্ট অলরেডি বরাদ্দ করা হয়েছে এবং সামনের দিকে এই ভ্যাকসিনটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করবে।
কারা পাবে, সঠিক মানুষরা পাবে কিনা, এবং এই ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের বৈষম্যের শিকার হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনার কাছে জানতে চাইবো। কারণ হলো আমার কাছে যেই রিপোর্ট আছে সেখানে আমি যদি দেখি, একটা রিপোর্ট আমি আপনাকে বলবো, সেই রিপোর্টটা থেকে আপনার আলোচনাটা সূত্রপাত করবে এটা নিয়ে। সেটা হলো যে কারা কারা ভ্যাকসিন পাবে প্রায়োরিটি বেসিসে সেখানে বলা হয়েছে প্রায় 2,10,000 মুক্তিযোদ্ধা। তৌফিক ভাই একটু খেয়াল করে শুনবেন, মুক্তিযোদ্ধা 2,10,000। কিন্তু প্রথম আলো রিপোর্টে একটা রিপোর্ট আমি দেখেছি, সেখানে গত কয়েক বছর যাবৎ মুক্তিযোদ্ধারা যারা ভাতা নিচ্ছে, মানে হলো সর্বোচ্চ চূড়ান্ত সংখ্যা হলো 1,92,000, সরি 1,92,000 যারা ভাতা নিয়েছে প্রতি মাসে। তার মানে 1,92,000 সর্বোচ্চভাবে যদি ধরি যে 1,92,000 কম্প্রাইজড মুক্তিযোদ্ধা আছে। এরপর গত মাসে নভেম্বর মাসে যে ইয়েটা তৈরি করলো তারা, সেখানে আপনার সব মিলিয়ে যে তালিকাটা পেয়েছে সেখানে হলো সংখ্যাটি দাঁড়িয়েছে, তারা পেয়েছে হলো 1,71,000 মাত্র মুক্তিযোদ্ধা। মানে 21,000 মুক্তিযোদ্ধা আগের তালিকা থেকে সরাসরি বাতিল হয়ে গেছে, বা তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, অথবা কোনো না কোনো কারণে তারা ইনক্যাপাবল হয়েছে বা ইনএলিজিবল হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এই ভ্যাকসিন যে মুক্তিযোদ্ধাদেরকে 2,10,000 দেওয়ার জন্য যে বরাদ্দ করা হয়েছে, এই 2,10,000 মুক্তিযোদ্ধা কারা? যেহেতু একই মুক্তিযোদ্ধা, মন্ত্রণালয়ের যে রিপোর্ট এসছে সেখানে মাত্র 1,71,000 মুক্তিযোদ্ধাদেরকে নির্ধারণ করা হয়েছে এবং পাওয়া গেছে, আর বাকি 2,10,000 যে গ্যাপটা আছে এটা কাদের কাছে যাবে? এখানে কি দুর্নীতির কোনো গন্ধ আমরা পাচ্ছি কিনা? এবং যেখানে লিস্টটুকু যেটা দেখলাম, সেই লিস্টে আমার কাছে মনে হচ্ছে এমনভাবে করা হয়েছে সেখানে বিএনপি জামাতের কোনো স্থান আছে বলে আমার কাছে মনে হয় না। মানে যদিও উল্লেখ করা হয়নি, তো এই বৈষম্য রয়েছে কি বা সম্ভাবনা আছে কিনা আপনার কাছে আমি প্রশ্ন রেখে এই সেগমেন্টের শুরু করি। প্রথমে আপনার প্রশ্নের উত্তরটা দেই যে দুর্নীতির সুযোগ আছে কিনা। দেখুন, হত্যাকাণ্ডের জন্য শাস্তি কিন্তু সর্বোচ্চ শাস্তি ফাঁসি, তারপর মানুষ হত্যাকাণ্ড করে। তো আমরা যতদিন মানুষ হিসেবে থাকবো আমরা দুর্নীতি করব, কিন্তু আমাদের কথা হচ্ছে দুর্নীতি করলেও আমি পার পাবো কিনা। এবং এই ব্যাপারে অ্যাটলিস্ট আমি বলতে পারি যে প্রধানমন্ত্রী সর্বোচ্চ তার শ্রম, তার সময়, তার সবকিছু দিয়ে উনি অবজার্ভ করছে স্বাস্থ্য খাতকে। সুতরাং দুর্নীতি করার চেষ্টা অনেকেই করবে, কিন্তু আমি বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী যেহেতু দায়িত্ব নিয়ে এই খাতটাকে নিজে অবজার্ভ করছেন, দুর্নীতিটা করাটা খুব ডিফিকাল্ট হবে, এক নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ, এটা কিন্তু তারাই পাবে যারা মুক্তিযোদ্ধা। সুতরাং আপনি বলতে পারেন যে দুর্নীতির সুযোগ আছে কিনা, কিন্তু এখানে প্রভিশনিং করা হয়েছে, তার মানে এই না যে এটা দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি যে এখানে মুক্তিযোদ্ধারা পাবেন, এবং যারা নিবন্ধিত মুক্তিযোদ্ধা আছে তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে, আর তারপর যদি বাকি থাকে তখন সেটা অন্য খাতে দেওয়া হবে। আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই যে আমরা ভ্যাকসিনের কথা বলছি, এই ভ্যাকসিনটা কিন্তু সংরক্ষণ করাটা আমাদের দেশের জলবায়ুতে খুবই ডিফিকাল্ট, বিকজ এটা -70 ডিগ্রি তাপমাত্রায় এই ভ্যাকসিনটা সংরক্ষণ করতে হয়। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদেরকে প্রভিশনিংটা একটু বেশি করে করতে হবে, এই কারণে যে আমার কাছে মনে হয় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকাটা মনে হয় না, সেখানে মাইনাস বা হ্যাঁ -4 রাইট, এই টাইপের, ওইটার জন্য ওই টেম্পারেচার প্রয়োজন নেই। হ্যাঁ এক্স্যাক্টলি, বাট কিন্তু তারপরে তো -4 আমাদের, আমি যেটা এই যে আপনি বলেন যে 3,000 কত কোটি টাকা যে বরাদ্দটা হয়েছে, এখানে কিন্তু শুধু ভ্যাকসিন কেনার ক্ষেত্রে না, আমি যেটা দেখেছি যে সেখানে ভ্যাকসিন কেনা, ভ্যাকসিন সংরক্ষণ, বিভিন্ন যে হাসপাতালগুলো আছে সেখানে ভ্যাকসিনোলজি একটা ডিপার্টমেন্ট করা, এরকম 11টা খাতে কিন্তু এই বরাদ্দটা দিয়েছে। সুতরাং বরাদ্দটা কিন্তু শুধু ভ্যাকসিন প্রকিউরের জন্য দেওয়া হয়নি। হ্যাঁ, আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার, এটা আমি মনে করি শুধু আমাদের দেশে না, আমাদের দেশের জন্য তো অবশ্যই খুব বড় একটা চ্যালেঞ্জ, কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু একটা চ্যালেঞ্জ, এবং উই আর নট সার্টেন যে এটা এফেক্টিভ কিভাবে হবে, কতটা লাগবে, কতটা অপচয় হতে পারে। সো এই জন্য আমি মনে করি যে গভর্নমেন্ট যেটা করতে চেষ্টা করছে সেটা হচ্ছে যে যতটুকু আমাদের প্রয়োজন তার চেয়ে একটু বেশি হয়তো আমরা প্রকিউর করার চেষ্টা করছি, যাতে সবাই এই ভ্যাকসিনটার আওতায় আসতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি বলেন যে বিএনপি জামাত এই তালিকার মধ্যে নাই, তারা যদি মুক্তিযুদ্ধ না করে থাকে তাহলে তালিকার মধ্যে থাকবে না।
তারা যদি মুক্তিযুদ্ধ করে থাকে তালিকার মধ্যে থাকবে। আমাদের গভর্নমেন্টের একটা পলিসি কিন্তু আমরা নিয়েছি, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে আমরা আমি কেন সর্বোচ্চ বলেছি কথাটা তৌফিক ভাই, কেন বলেছি কথাটা এই কারণেই, আমি আপনাকে জাস্ট একটা তালিকাটা দিচ্ছি। এই প্রশ্ন, একই প্রশ্ন মারুফ রাজু ভাই আপনার কাছেও বলবো, আপনি এর পরবর্তীতে আপনি বলবেন। জানা গেছে যে মুক্তিযোদ্ধা রয়েছেন 2,10,000 এই তালিকাতে যারা যারা পাবে। এরপরে সরকারি স্বাস্থ্যকর্মী রয়েছে 3 লাখ, বেসরকারি কর্মী রয়েছেন 7 লাখ, স্বাস্থ্য নিয়ে বিভিন্ন এনজিও কর্মী রয়েছেন 1.5 লাখ, গণমাধ্যম কর্মী রয়েছেন 50,000। আমি জানি না এত গণমাধ্যম কর্মী বাংলাদেশে কোত্থেকে আসছে, কিভাবে আসছে, এটা আল্লাহ তাআলা জানেন। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় 5,000 লোক রয়েছে। পুলিশ বাহিনীর সদস্য 2 লাখের উপরে। ক্যান্সার, যক্ষা, ডায়াবেটিসে আক্রান্ত রোগী ধরা হয়েছে 1,02,000-এর মতো। সেনাবাহিনীর জন্য ধরা হয়েছে 3 লাখ। সব কাভার্ড। লাস্ট অপশন হলো সংসদ সদস্য সহ জনপ্রতিনিধি ধরা হয়েছে 70,000। তার মানে পুরো প্রশাসনিক থেকে আমরা করি না, আমরা কিন্তু আওয়ামী লীগ করি, কিন্তু আমরা জনপ্রতিনিধি না। সুতরাং সেখানে আমার জায়গাটা সেটা নিয়ে আমার বাবা মা কবে পাবে সে নিয়েই প্রশ্নটা উঠছে। অবশ্যই আমাদের আগেই পাবে। না, কথা সেটা না, কথা হচ্ছে যে আমরাও কিন্তু জনপ্রতিনিধির মধ্যে পড়ছি না। আপনাকে জনপ্রতিনিধিদের একটা দায়িত্ব আছে কিন্তু আপনি, এবং এটা আমরা স্বীকার করি বা না করি, এটা জনপ্রতিনিধিরা যে ভূমিকাটা নিয়েছে বাংলাদেশে সেটা কিন্তু আসলেই ক্রেডিবল। এবং তারা করোনার মধ্যে যেখানে যেখানে আত্মীয় স্বজনকে দেখেনি, সেখানে জনপ্রতিনিধিরা দাফন কাফন থেকে শুরু করে রোগীদেরকে দেওয়া এবং রোগীদেরকে সাহায্য করা সব বিষয় ছিল কিন্তু। এবং জনপ্রতিনিধি বলতে কিন্তু আমরা শুধু আওয়ামী লীগই বলছি না, কারণ বিএনপির অনেক জনপ্রতিনিধিও আছে। যারা জনপ্রতিনিধি ছিল আমি মনে করি তারা এখানে পার্টিসিপেট করেছে, কিন্তু দলীয়ভাবে বিএনপি পার্টিসিপেশনটা কিন্তু আমরা দেখতে পাইনি, এবং হয়তো করেও নি ওনারা। এই ব্যাপারে আমি এটা অবশ্যই সমালোচনা করব যে বিএনপির মতো একটা বড় দল যারা জনগণের সাথে সম্পৃক্ত থেকে রাজনীতিটা করার চেষ্টা করেছে, তাদের একটা ভূমিকা নেওয়া উচিত ছিল। আর যেটা বলছি যে আমরা পাবো কিনা, অনেকেই কিন্তু আপনি দেখবেন যে ভ্যাকসিনের ব্যাপারে অনেকেরই অনীহাও কিন্তু আছে। এমন না যে আপনাকে কোটার মধ্যে আপনি পড়েছেন দেখে আপনি ভ্যাকসিনটা নিবেন, কারণ অনেক ক্ষেত্রে আমরা চিন্তা করছি যে আগে অন্যরা নিক, আগে দেখি ভ্যাকসিনটা কিভাবে কাজ করে। আমি যত আলোচনা করি বা আমরা সামাজিকভাবে যে আলোচনা করছি, অনেকেই কিন্তু আসলে ভ্যাকসিনের ব্যাপারে স্পেশালি বাংলাদেশে তাদের একটা অনীহা আছে, বিকজ দে আর নট শিওর। কারণ ভ্যাকসিনটা তৈরি হচ্ছে আরেকটা দেশে, এখানে সঠিকভাবে আসছে কিনা, এটাকে প্রকিওর করা ঠিক সঠিকভাবে সংরক্ষণ করা গেছে কিনা, এটা একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। সরকার এটা এরকম একটা সময়ে এমন ধরনের চ্যালেঞ্জ নিয়েছে, এটা নিঃসন্দেহে অবশ্যই প্রশংসার দাবি রাখে, কিন্তু আমাদের ভয়টা ওইখানে। তবে আমি আপনার কাছে আসছি, একই প্রশ্ন মারুফ রাজুর কাছে, মারুফ রাজু আপনার কাছে গিয়ে করব, কিন্তু আমি কিছু কমেন্টস এখান থেকে নিতে চাচ্ছি। সেখানে ম্যাক্সিমাম কমেন্টস শুরু থেকে আমি দেখতে পাচ্ছি সবাই শুধুমাত্র ব্যারিস্টার তৌফিক ভাইকে উদ্দেশ্য করে লিখছে। সবাই আপনার, বেশিরভাগই আপনার ভক্ত এখানে। তৌফিক ভাইয়ের জন্য শুভকামনা, অফুরন্ত ভালোবাসা। এরপরে আপনার ব্যারিস্টার তৌফিক ভাই একইভাবে অনেক কথা লেখা আছে। এরপর আমি আরেকটি প্রশ্ন লিখতে চাই, প্রশ্ন না, একজন মতামত করেছেন, যিনি হলেন আরিফা রহমান রুমাল, লিখেছেন বেগম জিয়া নিজে তার কালো টাকা সাদা করেছেন, তার পুত্ররা টাকা পাচার করেছে, এগুলি প্রমাণিত সত্য কথা। এরপরে আপনার জান্নাত সাজমা শিমু লিখেছে শিক্ষাখাত ধ্বংস করেছিল নুরুল নাহিদ, আর এখন ধ্বংস হচ্ছে স্বাস্থ্যখাত। আচ্ছা, যাই হোক। বেগম পাড়ার পথে তিনি হাসতে হাসতে পড়েন, আমাদের দেশে অনেকের বাড়ি আছে এবং তাদের ছেলে উজ্জ্বল হোসেন রনি, জান্নাত সাহেব, উজ্জ্বল হোসেন রনি, নূর নবী সরকার, জান্নাতুল ফেরদৌস মাওয়া, অনেকে অনেক কথা লিখেছেন। আসলে এত কথা বলতে গেলে আমাদের আজকে অনুষ্ঠান শেষ হবে না। আমি মারুফ রাজু আপনার কাছে যেতে চাই, আপনি বলবেন দয়া করে কি আপনার কাছে আপনি কোনো আশঙ্কা করছেন কিনা আমাদের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, আপনার কোনো ভয়ের জায়গা আছে কিনা, এবং আপনি কিভাবে দেখছেন? কারণ সরকার এত বড় একটা স্টেপ নিয়েছে হাতে, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। কারণ হলো এমন একটা ক্রাইসিসের মধ্যে, এই চ্যালেঞ্জিং মুহূর্তের মধ্যে যে আমরা প্রায় ওয়ার্ল্ডের বর্তমানে মাত্র পাওয়া শুরু করেছে, এই অবস্থাতে আমরাও পাবো, এটা একটা বিশাল সৌভাগ্যের বিষয়। কিন্তু পাশাপাশি এদিক থেকে যখন সিরাম ইনস্টিটিউট অথবা ভারত গভর্নমেন্ট যখন দাবি করে যে আগে তাদেরকেই দেওয়া হবে, আর এইখানে বাংলাদেশে বা অন্যান্য রাষ্ট্রে কবে যাবে এখনও পর্যন্ত নিশ্চয়তা পাওয়া যায়নি। এবং এই সাবরিনা ফ্লোরা, যিনি সহকারী মহাপরিচালক
স্বাস্থ্য অধিদপ্তর, তিনি বলেছেন যে আমাদের সাথে কথা হয়েছে একরকম, এখন আর অন্যরকম একটু শুনতে পাচ্ছি। এই যে একটা কনফিউশন, এই সব কিছু মিলে আপনাকে কি মনে করছেন, আমরা কি সঠিক সময়ে ভ্যাকসিন পাবো এবং কারা পাবে, এমনি আপনার কোনো আশঙ্কা আছে কিনা? ধন্যবাদ সাগর ভাই। আপনার বিষয়ে যাওয়ার আগে আমি একটা কথা না বললেই নয়। তৌফিক ভাই এটা বলেছেন, আমি একটু আগে একটা দর্শক যে উনি বললেন যে টাকা পাচারের প্রশ্ন, তারেক রহমানের কথা বললো, খালেদা জিয়া, এগুলো কিন্তু একটা প্রমাণিত না। আমরা কিন্তু একইভাবে কিন্তু আমাদের কাছে কিন্তু এই ধরনের অনেক খবর আছে এবং পত্রিকাতে এসেছে। ওনার প্রমাণের তো দরকার নেই, উনি প্রধানমন্ত্রী না খেয়ে আছেন না, লন্ডনের মতো জায়গায় উনি ফ্যামিলি নিয়ে আছেন, টাকা ছাড়া তো আর উনি উনি নেই না। ফ্যামিলি নিয়ে থাকার অনেক রকম ব্যবস্থা আছে এখানে, খুব ভালো উন্নত ভাবে থাকেন কিনা, কিভাবে থাকেন আপনি তো জানেন না। আমি তো বলি, তার প্রধানমন্ত্রীর পুত্র সঞ্জয় দাদা জয়ের $300 কোটি টাকা, সেই $300 মিলিয়ন ঘটনা কিন্তু সবাই জানে, এটা কিন্তু প্রমাণিত না, কিন্তু তারপরেও কিন্তু এটা পত্রিকাতে এসেছে। আমি তো জানতে চাইনি। আমাদের প্রধানমন্ত্রীর পুত্রবধূ সেই করতে চাচ্ছেন না, আমরা চাচ্ছি না, আপনারা ওইসব কথা যেতে চান না। বাইরে বড় হয়েছে, বাইরে চাকরি করেছে, বাইরেই আছে। হ্যাঁ, উনি 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 আমেরিকাতেই বড় হয়েছে, উনি চাকরি করে, আমেরিকাতে চাকরি সূত্রে আছেন। উনি কি পড়াশোনা করেছে আমি জানি না, কারণ ওনার কথাবার্তা শুনলে আমার আসলে বুঝি না। আপনি ইউনিভার্সিটিতে খবর নিলেই হবে। আমি জানি না, অনেক চেষ্টা করে ওনাকে যোগ্য করা যায়নি দলের জন্য, এই জন্য ওনাকে ওখানেই রাখা হয়েছে। উনি তো পার্সিয়াল অটিস্টিক, আমরা শুনেছি, আমি জানি না। আপনি বিদেশে থাকেন, আমি ওনার তো বাংলাদেশ থেকে বিজনেস করার দরকার নেই, সেজন্য উনি আসেন না। না দরকার, প্রতি মাসে যদি উনি 2 কোটি টাকা করে বেতন পায়, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বিনা বেতনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আপনি একটু খোঁজ নিয়ে রাখেন। এটা তো আর বিনা বেতনে ওই সময়কার মন্ত্রী, তৎকালীন মন্ত্রী লতিফ সিদ্দিকী, উনি সাংবাদিক সম্মেলনে বলেছে, আমার কাছে সাংবাদিক সম্মেলনে অনেক কথা বলতে পারে, হ্যাঁ, কিন্তু আপনি এটা একটা সরকারি বিল, মন্ত্রী বলছে উনি আমাদের উপদেষ্টা, কোনো সুযোগ নাই এখানে স্পেকুলেশনে। উপদেষ্টা হয় না, কিন্তু উনি বিনা বেতনে উপদেষ্টা, সুতরাং আপনার টাকা করেছিল। আমি ভিডিও ইয়াকে দেবো, সাগরবাকে দেবো ভবিষ্যৎ অনুষ্ঠানের জন্য। যেটা বলতে চাচ্ছি, যেটা এইসব কথা তো বলে লাভ নাই। সবচেয়ে বড় কথা যে তৌফিক ভাই, আপনি বিদেশে থাকেন এবং আপনি খুব গণতন্ত্র মনে একটা মানুষ, দেশে থাকেন বাট বিদেশে উনি একজন, এখন তো যুবলীগের একজন নেতা এবং সামনের এমপি এখন তো। তবে আমি আশা করবো আপনি, আপনার মতো মানুষ লাইমলাইটে আসুক, এটা আমরা চাই, বিরোধী দল হলেও। কিন্তু আমার মনে হয় না সম্ভাবনা আছে, কারণ আপনার যে কথাবার্তা শুনলাম, তাতে করে আপনি এখনো টেন্টেড হন নাই। তো টেন্টেড না হলে এই প্রসেসে ঢুকতে পারবেন বলে আমি মনে করি না, আসলে সত্যি কথা। এটা আমি ভবিষ্যতে কারণে ভালো লোক আসে না, কিন্তু এই মেন্টালিটির কারণে ভালো লোক আসে না। আপনাকে বিশ্বাস করতে হবে আবার ভালো হয়েও আপনি যোগ্যতা সহকারে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন, এবং এটা আমরা এখনকার জেনারেশন বিশ্বাস করছি দেখে আমাদের জেনারেশনের অনেকেই এই রাজনীতিতে আসছে। আপনি যুবলীগের বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশকে যদি দেখেন, তার আগের লাইফস্টাইল, হিস্ট্রি, আপনি সবকিছু দেখতে পারেন, যাচাই করতে পারেন, খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। ওনার মতো ক্লিন ইমেজের রাজনীতিবিদ সত্যি বিরল। তো আমরা আসার চেষ্টা করছি এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করে যাব। একটা অনুরোধ করতে চাই, আমি ব্যক্তিগত অনুরোধ করতে চাই, যেহেতু আপনি খুবই বিজ্ঞ এবং আমাদের কি জনরায়ের কোনো ব্যাপার আছে, নিতে হয় না জনরায়ের ব্যাপার, আমি মনে করি জনরায়ের ব্যাপারের জন্য জনগণের কাছে যেতে হবে। ইলেকশনে আওয়ামী লীগ এরশাদ আমলে যখন ইলেকশন হয়েছে, আপনারাও স্বীকার করবেন, আমরাও বলেছি যে ওখানে সুস্থ নির্বাচন হয়নি। কিন্তু আমরা আওয়ামী লীগ জনগণের রায় পাই বা না পাই, আমরা সবসময় ইলেকশনে কন্টেস্ট করেছি এবং আমাদের মতো করে আমরা চেষ্টা করে গেছি গণতন্ত্র পুনরায় আবার গণতন্ত্র ফিরিয়ে আনা। এবং একটা সময় কি ইন্টারেস্টিং হচ্ছে, আমি আপনার কাছে আসছি। জি হ্যাঁ বলুন, আপনি শেষ করলে পরে আমি। আমার কথা হচ্ছে, বিএনপি কে তো আসতে হবে, বিএনপি কে জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে। আপনি লন্ডনে বসে আপনি আপনার কর্মীদেরকে বলবেন যে রাস্তায় গিয়ে মার খেতে, পিটানি খেতে, আর আপনি লন্ডনে বসে থাকবেন, সেটা হবে না। বাংলাদেশ পিটানি খেতে হবে কেন? আমরা তো গণতান্ত্রিক দেশ, পিটানি খেতে হবে কেন?
এটা তো সারা বাংলাদেশের রাজনৈতিক কালচারই তো। আপনি আপনি ল ভঙ্গ করবেন, আপনি পিটানি খাবেন না। আমি যদি রাজনৈতিক সমাবেশ করি, আপনি পিটাবেন, তাহলে আপনি স্বীকার করে নিলেন। হরতাল যখন করেছে, আমাদের যারা ভাঙচুর করেছে, আপনি সেটা কি আমরা লিগালি বলছি যে এটা কি ভাঙচুর লিগাল? করতে হবে কেন? আপনাকে আত্মরক্ষা করতে হলে তো আত্মরক্ষা করতে হলে আপনি পেট্রোল বোমা দিয়ে এখন আপনিও মানুষ পুড়িয়ে মারবেন আর আপনি পিটানি খাবেন না, আপনি এটা কি বলছেন? না, পেট্রোল বোমার প্রশ্ন এখন আসতেছে না তো। আপনি নির্বাচনী যখন আপনি আগের রাতে ভোট নিয়ে নিচ্ছেন, আপনারা এত জনপ্রিয়, এত কিছু করছেন, প্রধানমন্ত্রী কেউ পেট্রোল বোমা মারছে না তাই আসছে না। আপনাদের প্রধানমন্ত্রী 18 ঘন্টা কাজ করেন, আপনারা ভোট দেন একটা। নেতা কর্মীরা জেনে গেছে যে আপনারা নেতা কর্মীদের পাশে দাঁড়াবেন না, আপনারা শুধু নির্দেশ দিবেন ক্রিমিনাল অ্যাক্ট করার, এবং আপনারা ক্রিমিনাল অ্যাক্ট করবে এবং কেউ আপনাদেরকে ক্ষমতায় আকাশ থেকে আপনাকে নিয়ে আসবে। কেউ ক্ষমতায় আনতে হবে না। আপনারা খালি পুলিশ আমি মারুফ রাজু ভাই আপনাকে আমি ভ্যাকসিন নিয়ে যে প্রশ্ন করছিলাম, আপনি যদি একটু বলেন, এরপর ওয়াকি আব্দুল্লাহ ভাইয়ের কাছে আমরা কথা শুনবো। জি, ভ্যাকসিন নিয়ে বলতে গেলে, ভ্যাকসিনের আগে তো প্রথমে যে করোনা যখন আসলো, আমরা যারা বিদেশে আছি, যারা বাংলাদেশ, সবাই তো মোটামুটি সেম টাইমে মার্চেই এটা প্রাদুর্ভাব হলো। তারপর থেকে বাংলাদেশের সরকারের যে হাসিনা সরকারের যে সবসময় রাগ রাগ ঢাক ঢাক এই জিনিসটা, এটা কিন্তু এখন কিন্তু অনেকে আওয়ামী লীগের অনেকেও কিন্তু স্বীকার করে যে রিয়েল তথ্যটা দিয়ে দিলে কি অসুবিধা ছিল। এই যে সাবরিনা, উনি প্রতিদিন একটা করে কনফারেন্স করতেন, এবং আমাদের কানাডাতে অনলি আমরা 38 মিলিয়ন পপুলেশন, বাংলাদেশের প্রায় 3 ভাগের 1 ভাগ। তারপরেও আমাদের এখানে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাংলাদেশের চেয়ে অনেক বেশি। এতে আমি যদি বলি ঠিক আছে বাংলাদেশ খুব ভালো করছে, তাও যদি হতো মেনে নিতাম, কিন্তু আসল সত্যটাকে লুকিয়ে আপনি করোনায় মারা যাচ্ছে নাকি জ্বরে মারা যাচ্ছে না হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে কেউ জানে না। খালি তাদের পছন্দ মতো যে শিক্ষা দেওয়া। আমরা তো জানি, আমি সেনাবাহিনী চাকরি করেছি, আমি এরশাদের আমলে যে প্রথম মার্শাল ল ডিউটি করেছি, আমি জানি কিভাবে সরকার ভোট জালিয়াতি করতে পারে, কিভাবে টেবুলেশন শিট এভাবে লেখে ইচ্ছা মতো দিতে পারে, সব জানি। এটা আমাকে শেখানোর কোনো উপায় নেই, আমি এই দেখে এসেছি, সে বাংলাদেশে এটা চলছে। চাকরিরত অবস্থায় এসেছেন? চাকরিরত অবস্থায় আমি ডিউটি করেছি পাবনা, নাটোর, সিরাজগঞ্জে। আপনার ডিউটিকালীন সময়ে কিভাবে ভোট চুরি করে সেটা আপনি দেখেছেন, আপনার সামনে হয়েছে? ডিসি অফিস কিভাবে রিপোর্টটা যায় ঢাকায়। না, সেখানে আপনার প্রশ্ন, আপনি আর্মি একজন অফিসার ছিলেন, আপনি ক্যাপ্টেন ছিলেন, মানে হলো আর্মিদের মধ্যে সবচেয়ে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যার ভূমিকা সবচেয়ে বেশি ছিল মাঠ পর্যায়ে, সেই ক্যাপ্টেন থাকা অবস্থায় আপনার সামনে এই ধরনের দুর্নীতি এরশাদ আমলে হয়েছে, আপনি সেটা দেখেছেন, অবলোকন করেছেন। সেখানে কি আপনি সামনে দুর্নীতি না, আমাদেরকে সামিল করে দুর্নীতি। আমরা অত্যন্ত জুনিয়র অফিসার, আমাদের কোনো কিছু আমাদের দেখা ছাড়া, এখানে গার্ড দেওয়া ছাড়া কোনো কিছু না। ডিসি অফিসে কি হচ্ছে, উপর থেকে কি আসতেছে, আমাদের জেনারেল সাহেবরা কি করতেন, সব আমরা দেখেছি, চোখে দেখা। তো এগুলি তো প্রসেস। এরশাদ করেছে বলে আওয়ামী লীগ করতে হবে, বিএনপি কে করতে হবে তা তো না। আমরা তো গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি 90 সালে, তাহলে একই জিনিস করবো কেন? আমি তো বলছি সেটা আমরা এখন বাংলাদেশে। আপনি অন্য প্রসঙ্গে চলে গেলেন, ওই ওয়াকি ভাই সূত্র ধরে বলছি, উনি যে নিয়োগ বললেন, যে নিয়োগ দেওয়াটা ইম্পর্টেন্ট, নিয়োগটা খুব ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আপনি যে দেশে সেনা প্রধানকে নিয়োগ দিতে হলে ভারতের রয়ের অনুমোদন নিতে হয়, পুলিশ প্রধান ভারতের দিল্লি থেকে হয়ে আসে, অ্যাপ্রুভ হয়ে আসে, সে দেশে আমি প্রধানমন্ত্রী কি আর অন্য তৌফিক ভাই কি? আমরা তো আসলে অনেক বছর দেখিয়েছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ আসলে ইন্ডিয়া সবকিছু নিয়ে যাবে, এগুলো এখন একটু বন্ধ করেন। হ্যাঁ, আপনি যেটা বলছেন, আপনি নিজে আর্মিতে ছিলেন, আপনি তো এটা বলতেই পারেন না যে আর্মি চিফ ইন্ডিয়া থেকে পারমিশন নিয়ে আসতে হয়। এটা আপনি কি কথা বলছেন? তৌফিক ভাই, আমি আপনাকে দায়িত্ব দিয়ে বলছি, আপনি বলছেন যে আর্মি চিফ, এইটাই তো আমাদের প্রশ্ন। আপনার প্রশ্ন, এটা তো একটা মূর্খ লোক। আরে আপনি আমার প্রশ্ন আপনাকে, তৌফিক ভাই আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনার কাছে কি সেই ধরনের প্রমাণ আছে জনাব মারুফুর রাজু, যে এই ধরনের আপনি কি দায়িত্ব নিয়ে বলছি? প্রমাণ আছে আপনার কাছে? জেনারেল আজিজ রিটায়ারমেন্টে যাওয়ার কথা ছিল, ওনার যদি এক্সটেনশন আছে, এখন যে সেনাপ্রধান, ওনাকে প্রধানমন্ত্রী নিজেও চেয়েছিলেন উনি রিটায়ারমেন্টে চলে যাবে, ওনার 6 মাস আছে এক্সটেনশনের। বাট 31 ডিসেম্বরে আমার কোর্সমেট লেফটেন্যান্ট জেনারেল শফিক, যিনি ছিলেন সিজিএস,
চিফ অফ জেনারেল স্টাফ, অত্যন্ত মেধাবী অফিসার। উনি কিন্তু ফরিদপুর অঞ্চলের অফিসার মাদারীপুরে, কিন্তু তাও আমার প্রসপেক্ট বলছি না, তার মতো যোগ্য লোক আমার চোখে এখন পড়ছে না। তাকে কিন্তু প্রমোশন না দিয়ে অবসরে দেওয়া হয়েছে, জেনারেল আজিজকে রাখা হয়েছে। এটা কিন্তু ভাই লেফটেন্যান্ট ভারতের জেনারেল থেকে ডাইরেক্ট প্রমোশনটা তো তখন হবে যখন উনি অ্যাক্টিভ হবেন। ওনাকে লেফটেন্যান্ট জেনারেল থেকে এমনি জেনারেল করে দিবে, এটা তো বাংলাদেশের ইতিহাসে হয়নি। বাংলাদেশের ইতিহাসে যখন লেফটেন্যান্ট জেনারেল থেকে এমনি জেনারেল করে কেন? উনি তো সেকেন্ড ইন লাইন আছেন। উনি জেনারেল আজিজের পরেই সিনিয়র মোস্ট। উনি এখনো সেকেন্ড ইন লাইনই না, আছেন। উনি রিটায়ারমেন্টে চলে গেছেন। 31 ডিসেম্বরে উনি রিটায়ারমেন্টে চলে গেছেন, ওনার অর্ডার হয়ে গেছে। এখন অন্য কেউ হবেন। যাই হোক, আমি এটা তৌফিক ভাই, আপনি জিনিসটা আপনাদের ভিতরে অ্যাওয়ারনেস করেন এটা, কারণ দেশ আপনার, আপনি দেশই আছেন, আপনার দেশটা, এটা চোখ বন্ধ করে রাখার উপায় নেই। এক্সটেনশন দিতে গভর্নমেন্ট বাধ্য? আপনি আমাকে এটা বলেন, এটা কি এক্সটেনশনটা কি গভর্নমেন্ট ডিসক্রিশনারি এক্সটেনশন নাকি দিতে বাধ্য না, তাহলে ডিসক্রিশনারি না দিতে বাধ্য না, কিন্তু নরমাল প্রসেসে। ডিসক্রিশন এক্সারসাইজ করবে এখানে তো আমি তো সেটাই বলছি, নরমাল প্রসেসে তার হওয়ার কথা, কিন্তু নরমাল প্রসেস তো হবে না। প্রধানমন্ত্রী তাকে পছন্দ করেন, প্রধানমন্ত্রী অত্যন্ত পছন্দ করেন, হয়নি। উনি এটা গভর্নমেন্ট যদি ডিসক্রিশন এক্সারসাইজ না করে, সেটাকে তো আপনি অ্যালেজ করতে পারেন না। আপনারা সবাই হয়তো সেই জেনারেল আজিজের টেলিফোন কনভারসেশন শুনতে থাকবেন, ওনারা প্রত্যেকেই জেনারেল কর্নেল শহীদ। আমি এই পর্যায়ে একটু ওয়াকি আব্দুল্লাহ ভাই আপনার কাছে যেতে চাই, আপনি ভ্যাকসিন নিয়ে আপনার কাছে যেতে চাই, এরপরে মারুফ রাজু ভাই আপনার কাছে আসবো। খুবই ইন্টারেস্টিং অনেকগুলি ভ্যাকসিন নিয়ে বলিনি, কিন্তু ভ্যাকসিন নিয়ে আপনার বড় দরকার নেই, আপনি যে উঠিয়েছেন না বলার দরকার আছে, কমপক্ষে 24 ঘন্টা আলাপ করতে হবে। তবে হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটার যদি আপনার কাছে প্রমাণ আপনি আছে বলেছেন অন রেকর্ড, আপনার যদি প্রমাণ থাকে আপনি এখনো দেখাতে পারেন, আর যদি না পারেন অবশ্যই আপনি পরবর্তীতে আপনি সেটা ইয়ে করবেন। আমি আপনাকে দেব ভাই। ওয়াকি আব্দুল্লাহ ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। ভ্যাকসিন নিয়ে দেখেন, এই ভ্যাকসিন নিয়ে আমাদের মূল যে বিষয়টা, আমাদের ডক্টর জাফরুল্লাহ এবং ডক্টর বিজন কুমার শীল, ওনারা অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন দুটোই আবিষ্কার করেছিলেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কি করলেন, আমাদের বিজন কুমার শীলকে, যেহেতু উনি সিঙ্গাপুর সিটিজেন কিন্তু বাংলাদেশি উনি, হ্যাঁ, ওনাকে ভিসা পর্যন্ত দিলেন, ওনার ভিসা এক্সটেনশন পর্যন্ত করলেন আমাদের প্রধানমন্ত্রী, ওনাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করলেন। অথচ উনি কিন্তু অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন আবিষ্কার করেছিলেন, এবং আমাদের তৌফিক সাহেব, ব্যারিস্টার তৌফিক সাহেব কিন্তু এটা জানেন। হ্যাঁ, আচ্ছা, এখানে এই ঘটনাটা কেন বললাম দেখেন, যে ডক্টর জাফরুল্লাহ বলেছে যে আমরা এই ভ্যাকসিন তৈরি করতে পারবো, এবং শুধু তাই না, আমরা পৃথিবীর ভিতরে অন্যতম ওষুধ তৈরি করি, ওষুধ প্রস্তুতকারক। এবং আমার জীবনের প্রথমে আমি 2001 সনে অ্যাস্ট্রাজেনেকায় কাজ করতাম। অ্যাস্ট্রাজেনেকার যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, সেখানে আমি কাজ করতাম, বুঝছেন তো। সেখানে আমি দেখেছি যে তারা কিভাবে কাজ করে। এই কথাগুলো এই জন্য বলছি যে আজকে দেখেন, ভ্যাকসিন নিয়ে আপনি সাগর ভাই চিন্তা করছেন, তৌফিক ভাই চিন্তা করছেন, রাজু ভাই চিন্তা করছেন যে হ্যাঁ আমি পাবো কিনা কে জানে, হ্যাঁ, বা কে পাবে না পাবে। কিন্তু আমাদের নিজের ভ্যাকসিন তৈরি করার যে চেষ্টা, সেই চেষ্টাটাই আমরা করিনি। আজকে যদি আমাদের ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি যে বায়োকেমিস্ট এবং কেমিস্ট যারা আছে, ফিজিক্স যারা পড়ছে, তাদের সমস্তকে নিয়ে পুরো স্টেডিয়াম, যেটা চায়না করেছে, জাপান করেছে, হ্যাঁ, তাদেরকে নিয়ে যদি ভ্যাকসিন তৈরি করবার জন্য চেষ্টা অবশ্যই করেছি, বাংলাদেশে কিন্তু করেছে যে অলরেডি একটা কোম্পানি করেছে বায়োভ্যাক্স, হ্যাঁ, তারা অলরেডি পারমিশন পেয়ে গেছে, বায়োটেক যেটা, হ্যাঁ তারা করেছে। বাট তা আপনি যেটা দাবি করেছেন না, সে ধরনের ইয়ে তো করেছে, কিন্তু সরকারিভাবে ওইরকম সহায়তা পায়নি তারা, অথবা তাদের সরকার সহায়তা করেনি, কারণ এটা তো একটা ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হয়। ওনারা ট্রায়ালে রাজি ছিলেন না, ওনারা ডাইরেক্ট বাণিজ্যিক ভাবে এটাকে উৎপাদন করতে চাচ্ছিলেন, যেটা কোনো দেশই ওনাদেরকে পারমিশন দিত না। এখানে একটু অ্যাড করি ব্যারিস্টার তৌফিক ভাই, ডক্টর জাফরুল্লাহ এবং গণস্বাস্থ্য থেকে স্পেসিফিকলি বলা হয়েছে যে তাদেরকে এফডিএ অ্যাপ্রুভাল, মানে আমেরিকার যে এফডিএ বা এটা হলো টেস্টিং এর জন্য, টেস্টিং কিটের জন্য, কিন্তু ভ্যাকসিনের জন্য আমার কাছে মনে হয় না যে গণস্বাস্থ্য কখনো চেষ্টা করেছে, মনে হয় না। না চেষ্টা করেছে, এবং ডক্টর জাফরুল্লাহ এবং বিজন কুমার শীল তারা বলেছে যে দে আর কেপেবল অফ মেকিং দ্য ভ্যাকসিন। টেস্টিং কিটই অ্যাপ্রুভাল পায়নি সরকারের কাছে। ওয়াকি ভাই, আরেকটা জিনিস, বাইরের দেশ অ্যাপ্রুভ করলে যে আমার দেশ করতে হবে এমন কিন্তু কথা নেই। প্রত্যেকটা দেশের আলাদা আলাদা কিন্তু নর্মস আছে, রেগুলেশন আছে। যেমন আপনি রাশিয়া আলাদাভাবে ট্রায়াল করেন, না সেটা শুধুমাত্র ডক্টর জাফরুল্লাহর ক্ষেত্রেই কিন্তু বেশি অ্যাপ্লাই করা হয়েছে, এটা ঠিক না, আপনার তথ্য ঠিকই আছে, কিন্তু আমাদের দেশের যে নৈতিকতার আলোকে যেভাবে অ্যাপ্রুভাল দেওয়া হয়, মানসিকতার উপরে নির্ভর করে অ্যাপ্রুভাল দেওয়া হয়, সেটা কতটুকু, সেটাই আমি বলছি। ওয়াকি আব্দুল্লাহ ভাই ওটাকে উঠিয়ে আনতে যাচ্ছে যে এই একটা টেস্টিং কিটকেই কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়নি, জাস্ট ডিউ টু দ্য
ভিউ অফ দ্য পার্সন, ওখানে অ্যাক্টিভিটিটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়নি। তারপর ভাই আমি আবারও বলছি, ওনারা ডাইরেক্ট বাণিজ্যিক ভাবে উৎপাদন করতে চাচ্ছিলেন। আমাদের কথা ছিল যে আপনি ট্রায়াল করেন আগে, এবং ট্রায়াল যদি, বিকজ উই ক্যানট টেক রিস্ক, আপনি এই যে টেস্টিং কিটটা করবেন এখন আপনি এটার উপর কিন্তু অনেকের ভাগ্য। তৌফিক ভাই, এখন যে সিরাম, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা এবং সিরাম ইনস্টিটিউট থেকে যেটা আনছেন, এখানে স্পষ্টভাবে দুইটি ব্যাপার আমি আপনাকে বলি। আপনি রিস্কের কথা যেহেতু বলেছেন, যেটা আরএমপি, যেটা রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যেও এখানে অনেকগুলি প্রায় 6টা পয়েন্টস দিয়েছে ইয়ে থেকে, বাংলাদেশের রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান থেকে। সেগুলিকে কতটুকু আপনার ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে আমি জানি না, যদিও এ পর্যায়ে মানে এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। এখনই কিন্তু যতটুকু শুনেছি ওষুধ প্রশাসন অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, কিভাবে দিয়েছে টেস্টিং ছাড়া সেটা আমরা জানি না। এরপরে আপনার যতটুকু শুনেছি অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনিকা সরাসরি বলে দিয়েছে যে থার্ড পার্টি, মানে হলো সরকারের সিরাম থেকে অন্য যারা দেশেরা কিনবে সেখানকার কোনো ধরনের যদি এফেক্টেড বা কোনো ধরনের কি বলা যায় এটাকে রিয়াকশনের কারণে যে ধরনের ক্ষতি হবে, সেই ক্ষতির কোনো দায়িত্ব অক্সফোর্ড বা অ্যাস্ট্রাজেনিকা নেবে না। কিন্তু সিরাম এবং ভারতের এই মানুষদেরকে যে ভ্যাকসিনেশন করা হবে সে দায়িত্ব কিন্তু অক্সফোর্ড নিচ্ছে। এই একটা বিশাল গ্যাপ কিন্তু রয়ে যাচ্ছে। আমরা তাহলে কি ধরনের, আমাদের কোনো ক্ষতি হলে পরে, কারণ আমরা সরাসরি আগামী 2 মাস পর আমরা বডিতে নিয়ে নিচ্ছি, সেই দায়িত্ব কে নিবে? ভাই আমি আমি যে আমরা যে অক্সফোর্ড থেকে যেটা প্রকিউর করতে যাচ্ছি সেটা অলরেডি আমাদের কোনো এগ্রিমেন্ট হয়েছে, আই এম নট শিওর। আপনি যদি শিওর হয়ে থাকেন তাহলে আমাকে, আমরা সিরাম থেকে করেছি, পাওয়ার কথা ছিল, আমরা যেটা পাচ্ছি না। এটা কিন্তু এই যে যখন অক্সফোর্ড বললো যে আমরা এই দায়িত্বটা থার্ড পার্টি থেকে নিব না, এই কারণে কিন্তু এটা এখন স্থগিত আছে। এবং আই এম শিওর যদি এটা এরকম কোনো কারণ হয়ে থাকে, স্থগিত আছে বলে আমার মনে হয় না, স্থগিত মনে আছে বলে আমার মনে হয় না, না মনে হয় না ভাই। আমি এর ব্যাপারে একটু বলতে দিলেন না। ওয়াকি ভাই যদি শেষ করে আপনার কাছে আসি আমি, ভাই ওয়াকি ভাই আমাকে একটু দয়া করে শেষ করতে দিবেন, যে দয়া করে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করেন এই জায়গাটা। হ্যাঁ, এরপর মারুফ ভাই আপনার কাছে আসছি আমি। দেখেন, আমাদের বাংলাদেশে প্রথম যে গাড়ি এসছে 1903 সালে, হ্যাঁ, এই যে এই 100 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা তৈরি করতে পারি না। এটার কারণ হচ্ছে যে আমাদের মাইন্ডসেট, যেটা আমাদের অগ্রজ যারা, তারা সবসময় বিদেশ থেকে নিয়ে আসে। কারণ বিদেশ থেকে যদি নিয়ে আসেন তাহলে $2 ভ্যাকসিন আপনি $2 ভ্যাকসিন $5 দিয়ে বিক্রি করতে পারবেন। এই মাঝখান থেকে আপনি এই কোটি কোটি টাকা বানাই নিলেন, যে কারণে আমাদের ব্যবসায়ীরা আজকে নামাইলে কালকেই টাকা এইরকম ইনভেস্ট করে। কিন্তু আমাদের জাতি হিসেবে আমরা পৃথিবীর 7ম বৃহত্তম জাতি। আমাদের চিন্তা করতে হবে, যদি 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 অক্সফোর্ড পারে, যদি আমেরিকা পারে, তাহলে বাংলাদেশ, হ্যাঁ, আমরা কখনো চেষ্টাই করি না আমাদের যে আমরা ভ্যাকসিন তৈরি করবো। এবং যখন আমাদের কেউ চেষ্টা করে তাদেরকে ভিসা দেওয়া হয় না। এবং একটা সামগ্রিকভাবে কালেক্টিভলি অ্যাজ এ নেশন যে আমরা চেষ্টা করবো কোনো কিছু করতে, আজ পর্যন্ত শুধু ভ্যাকসিনের ক্ষেত্রে না, সবকিছুর ক্ষেত্রে আমরা বিদেশ থেকে নিয়ে আসি সমস্ত কিছু। হ্যাঁ, কেন আমরা নিজেরা তৈরি করবো না? কেন আমাদের সেই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যেগুলো প্রত্যেকটা দেশে আছে সেখানে থাকবে না? কেন আমাদের জিডিপি 3% রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে ব্যয় করবে না আমাদের পলিসি মেকারসরা? যে কারণে তো আজকে বেগম পাড়া চলে যায়, ঠিক কিনা? বেগম পাড়া এবং ভ্যাকসিনের মধ্যে সম্পর্ক আছে। এই ভ্যাকসিনেশন, আমরা আমাদের ভিতরে সেই মর্যাদাটা আসতে হবে যে আমরা নিজেরা তৈরি করতে পারি, যেটা ওরা 100 বছর আগে না দেখে তৈরি করতে পারে, আমরা সেটা অন্তত দেখে তৈরি করতে পারি। এই যে চেষ্টাটা করার ইচ্ছা, এবং ডক্টর বিজন কুমার শীলদের মতো মানুষদেরকে শ্রদ্ধা করে, মানে জামাই আদর করে দেশে রাখা এবং তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া, সেটা কোন সরকার দিচ্ছে আমাদেরকে বলেন? ওকে আব্দুল্লাহ ভাই, সেখানে আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, আপনার অভিমত বলবেন। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু প্রায় 30-35টা কোম্পানির উৎপাদিত ভ্যাকসিন নিয়ে সারা পৃথিবীর প্রায় 800 কোটি মানুষের মধ্যে বিভিন্ন ধরনের নির্ভরতা রাখছে একটার পর আরেকটা। কিন্তু আমরা শুধুমাত্র কেন ভারতের সিরামের উপরে নির্ভরশীল? এক্স্যাক্টলি বললাম তো, আমরা আমাদেরটাই তৈরি করতে পারি, কিন্তু আমরা যদি এখন তৈরি করতে পারিনি, ওই সুযোগও নাই। আমি এখন আমরা কেনার কারণ সবাই যে তৈরি করতে হবে, তৈরি করে দিতে হবে ব্যাপারটা তা নয়, আমরা কিনেও আনতে পারি। কিন্তু সেই কেনার ক্ষেত্রে কেন শুধুমাত্র একটা কোম্পানির উপরে নির্ভরশীল হতে হবে, সেই প্রশ্ন এখন উঠে আসছে। কারণ হলো কোনো কারণে এখানে যদি আমরা কেন আমরা ফাইজারের কাছে যাচ্ছি না, কেন আমরা ইটস এ গিভ এন্ড টেক। 30 ডিসেম্বর যখন ইলেকশনটা হলো এবং সারা রাত ধরে ইলেকশনের সিল মেরে, যেটা আমাদের যে টিআইবি স্পষ্ট করে বলেছে, তারা জরিপ করেছে এবং সায়েন্টিফিক্যালি প্রুফ করেছে যে রাতের আধারে নির্বাচন হয়েছে। তার পরের দিন এই নির্বাচনকে কে আপনার রেকগনাইজ করলো ইন্টারন্যাশনালি? ভারত।
হ্যাঁ, এই যে বিনিময়টা আপনি আমাকে রেকগনাইজ করলেন, আমি চুরি করলাম। আপনার এই কথাতে আমি যাচ্ছি, আমি বুঝতে পেরেছি আপনি কি বোঝাতে চেয়েছেন। মারুফ রাজু, আপনি বলবেন দয়া করে। আমি ভ্যাকসিন নিয়ে দুটো কথা বলতে চাই। এক হলো, যখন সিনোভ্যাক চায়না তারা 1 কোটি ভ্যাকসিন ফ্রি দিতে ছিল এবং ফ্রি ট্রায়াল, তখন কেন প্রত্যাখ্যান করা হলো? 1 নম্বর। 2 নম্বর হলো যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন $2.95 দিয়ে না কিনে, ডাইরেক্ট বুকিং না দিয়ে, কেন ভারতের সেরাম ইনস্টিটিউটকে ইনভলভ করা হলো? তাদের থেকে কেনা হবে, এবং কেন আবার মাঝখানে দরবেশ বাবার সেই ভ্যাকসিনকে ঢোকানো হলো? এই খেলাটা কেন? এটা আমি তৌফিক ভাইয়ের কাছে প্রশ্ন করতে, সবই নয়, জাতি এবং মানুষের জন্য কেন এই জিনিসটা, এই খেলাটা চলছে? এটা বন্ধ করেন। এবং এটা সে তো আসলে ম্যানেজমেন্টের জন্য একটা থার্ড পার্টিকে ঢুকাতেই হবে, কারণ হলো সরকার তো আর নিজস্ব কোনো প্রতিষ্ঠান নাই। জি, যদিও তৌফিক ভাই ম্যানেজমেন্ট সবচেয়ে বড়, বাংলাদেশের ম্যানেজমেন্ট এখন পর্যন্ত ভ্যাকসিনের জন্য সব দেশে, কানাডা তো সেনাবাহিনীকে ইনক্লুড করা হয়েছে, বাংলাদেশের ভ্যাকসিন সেনাবাহিনী দিবে, কিন্তু এনে তাদেরকে দেন, কিন্তু এনে দিবেন কিভাবে? সেনাবাহিনী নিয়ে তো আপনি আবার আশঙ্কা প্রকাশ আপনি করেছেন। বলেন সেনাবাহিনীর সামনে আশঙ্কা আমি প্রকাশ করি। আর আপনি আবার বলছেন সেনাবাহিনীকে দিতে, তখন আপনি বলতেন সেনাবাহিনীকে কেন দিল? আমাদের কাজই হচ্ছে যে আমরা সারা না, সেনাবাহিনী ছাড়া আপনি পারবেন না ভ্যাকসিন দিতে। গ্রামে অঞ্চলে ভ্যাকসিন দিতে পারবেন না, আনা পরের কথা, দিতে পারবেন না। মেন্টালিটি অবশ্যই আছে যে আমরা বাইরের জিনিস পছন্দ করি, এটা আমি ওয়াকিবের সাথে একদম একমত, কিন্তু এই মেন্টালিটিটা চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু একদিনে চেঞ্জ হয় না। আর ওয়াকিব ভাইয়ের মতো লোকজন যখন বাইরে থাকবেন, তখন কিন্তু আসলে এই মেন্টালিটিটা চেঞ্জ করতে আরো আমাদের সময় লাগবে। একটা কথা, হ্যাঁ, আমাদের লাস্ট বলে দেই, অবশ্যই লিমিটেশন আছে, আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে রাখতে পারি না, কিন্তু আমার মনে হয় এই জায়গাটা এখন আস্তে আস্তে চেঞ্জ হবে, এবং এটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে চেঞ্জ করার জন্য। একটা কথা বলে দিই, পৃথিবীর সব দেশেই ভ্যাকসিন নিয়ে চেষ্টা করছে, এবং কানাডাতেও ভ্যাকসিন নিয়ে প্রবলেম চলছে। সবাই কিন্তু বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে, সরকার টাকাটা দিচ্ছে, জনগণকে টাকা তাদের জনগণের অধিকার হিসেবে দিচ্ছে। বাংলাদেশ সরকার একবার বলছে ভ্যাকসিন সবাইকে ফ্রি দেওয়া হবে, আবার স্বাস্থ্যমন্ত্রী পরশু দিনে 4-5 দিন আগে বললেন 475 টাকা দিয়ে ভ্যাকসিন যে কেউ দিতে পারবে। এইটা কি? এটা কি আপনারা কি মানে আই ওয়াশ কিনা? প্রথমে বলছেন ফ্রি, তারপরে আপনার 500, 500, 1000 টাকা দিয়ে মানুষকে দিবেন। মানুষের জমি বিক্রি করে হলো ভ্যাকসিন দেবে, গরিব যদি ভিক্ষা করে ভ্যাকসিন দেবে। এটা আপনারা জানেন যে এইটা বন্ধ করতে হবে। ক্লিয়ার করেন জিনিসটা প্লিজ, ক্লিয়ার করেন। না, সেখানে আবার আমরা কবে ভ্যাকসিন পাবো এই ব্যাপারটা নিয়ে রয়ে গেছে আরো অনেক আশঙ্কা। কারণ হলো ভারতের সেরাম ইনস্টিটিউট বলেছে কিন্তু যে প্রাধিকার ভিত্তিতে কিন্তু ভারত আগে পাবে, কিন্তু আমাদের যেটা আমরা দেখেছি যে সহকারী মহাপরিচালক যে মির্জাদি সাবরিনা ফ্লোরা, তিনি বলেছেন, তিনি আশঙ্কা একটা সন্দেহের জায়গাতে বলেছেন যে আমাদের সাথে চুক্তিতে কিন্তু এরকমই ছিল, ভারতের লোকজন যখন ভ্যাকসিন পাবে বাংলাদেশও একই সময় ভ্যাকসিন পাবে। যদিও এটা অনেক ক্ষেত্রে ইম্পসিবল আমাদের কাছে মনে হয়েছে, কিন্তু চুক্তিতে যদি এরকম হয়েই থাকে তাহলে চুক্তি থেকে পিছিয়ে যাওয়ার কারণটা কি? এখন আমরা কি শুধুমাত্র আর্থিক যখন প্রশ্ন ওঠে তখনই শুধুমাত্র বন্ধু দেশ এবং তাদের কাছ থেকে ভ্যাকসিন নিতে হবে, এবং অলরেডি 500 কোটি টাকা অলরেডি আমরা বরাদ্দ দিয়ে দিয়েছি সিরাম ইনস্টিটিউটকে। তা আমাদের ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে এখনও আজকের খবরে যেটা বলা হয়েছে যে আমরা আগামী 2-3 মাসে আসলে কখন ভ্যাকসিন পাবো এখনও নিশ্চিত নই। সেক্ষেত্রে আমরা এখনও কি রিস্কের মধ্যে রয়েছে কিনা? দেখুন, সারা পৃথিবী কিন্তু আনসার্টেন কখন কোথায় ভ্যাকসিন পাওয়া যাবে। আমাদের একটা প্রেডিকশন ছিল গত বছর জুন জুলাইয়ের দিকে হবে, অক্টোবরে হবে, এবং আলটিমেটলি এটা কিন্তু ইভেন আমেরিকা তেও মনে হয় জানুয়ারি থেকে শুরু হয়েছে, অক্টোবর ডিসেম্বর থেকে শুরু হয়েছে। তো আমাদের কিন্তু আরেকটা লিমিটেশন যেটা আছে, যে কারণে এই আনসার্টেনিটিটা চলছে, সেটা হচ্ছে যে আমি ভ্যাকসিন আনলেই চলছে না, এটা কিন্তু আমাকে ভ্যাকসিনটা আবার সঠিকভাবে রাখতেও হবে। এবং আমাদের এই যে ইনফ্রাস্ট্রাকচারের যে অভাব, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর যে আমরা কবে ভ্যাকসিন পাবো। আর আরেকটা জিনিস হচ্ছে, যেটা আপনি উত্তরটা দিলেন, যে অনেক সময় থার্ড পার্টিকে ইনভলভ করতে হয় ম্যানেজমেন্টের জন্য, উইচ ইজ ট্রু। এখন ভ্যাকসিন ব্যাপারে অনেকের রিজার্ভেশন থাকতে পারে, কিন্তু আমার মনে হয় না যে অন্য ওষুধ কোম্পানিগুলো এখানে এসেছে কিনা, বা অন্য ওষুধ কোম্পানিগুলো ম্যানেজমেন্টের চেষ্টা করেছে কিনা, এটা আমি ঠিক জানি না। বাট অবশ্যই আমরা মনে করি যে এই ভ্যাকসিনের ক্ষেত্রে যেহেতু প্রধানমন্ত্রী এটা ডাইরেক্ট উনি তদারকি করছেন, এখানে আমার মনে হয় না এখানে অন্য কিছু হবার সম্ভাবনা আছে। বাট অবশ্যই আমরাও আমাদের পার্টি থেকে আমরাও চেষ্টা করব যে এই ব্যাপারে যাতে সচেতন থাকি আমরা, যাতে
অ্যাটলিস্ট ভ্যাকসিনের ক্ষেত্রে সব মানুষ একইভাবে একই সময় এই ভ্যাকসিনটা পেতে পারে। জি, এই আশা আমরাও ব্যক্ত করি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, দর্শক আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আমার এই পেজটাকে এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটাকে সাবস্ক্রাইব করবেন। আমি মারুফুর রাজু আপনার কাছে গিয়ে শেষ করব ওয়াকি আবদুল্লাহ ভাইকে দিয়ে। মারুফ রাজু, আপনার কাছে শেষ প্রশ্ন করছি, যেটা ওয়াকি আবদুল্লাহ ভাই অনেকটাই আশঙ্কা করে বলেছেন যে রাজনৈতিক একটি স্বার্থ এখানে সংশ্লিষ্ট রয়েছে, একটি যুক্ত রয়েছে মানে ভারতের সাথে এই ডিলটা করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই যে সামনে যে ডিলে করার আশঙ্কা এবং টাকা অগ্রিম দেওয়া এবং সর্বোপরি আমাদের দেশে আমরা কবে ভ্যাকসিন পাবো, এই যে একটা অনিশ্চয়তা, এই সব কিছু মিলিয়ে আপনার মন্তব্য জানবো। শেষ মন্তব্য আপনি বলবেন দয়া করে, এরপর আমরা শেষ কথা শুনবো ওয়াকি আবদুল্লাহ ভাইয়ের কাছে। ভ্যাকসিনের বিষয়টা তো এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে ভারতের সেরাম ইনস্টিটিউট অলরেডি তাদের সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়ে দিয়েছে যে তাদের নিজের দেশে না দেওয়ার আগে কোনো জায়গায় তারা ভ্যাকসিন এক্সপোর্ট করতে পারবে না। সেটা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন এনে হোক, নিজে বানিয়ে যদি ভ্যাকসিন, আমরা কেন, এটা কিন্তু আমাদের এই মুহূর্তে আমার মনে হয় বাংলাদেশের উচিত যে সিনোভ্যাক, চায়না বা ইভেন রাশিয়ার যেটা তারা করেছে এগুলাকে গবেষণা করা, এগুলাকে চেক করা করে সেখান থেকে সস্তায়, এটা ভালো। বাংলাদেশের জনসংখ্যা তো অনেক বেশি, 18 কোটি। 18 কোটির জন্য একটা কোম্পানির উপর ডিপেন্ড করা ঠিক হবে না। এটা 2-3টা কোম্পানির সাথে, যদিও বাংলাদেশের টাকার কোনো অসুবিধা নেই, টাকা এগ্রিমেন্ট করে একটা সাপ্লাই চেইন সৃষ্টি করা, যার থেকে অ্যাটলিস্ট ভ্যাকসিনটা আসে। এখনো তো ভ্যাকসিন আসেনি, শুরু হয়নি। তো ভ্যাকসিন যদি শুরু না হয় তাহলে তো আপনার শেষ হওয়ার কোনো প্রশ্ন নেই। আর ম্যানেজমেন্টের মধ্যে অবশ্যই ওই আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা আছে, দেশ রক্ষা বাহিনী, তাদেরকে ইনভলভ করেন এবং এটাকে একটু বাই পার্টিসান দেখেন। যেহেতু আমি খুব আপত্তিকর একটা জিনিস তৌফিক বলেছেন, মুক্তিযুদ্ধ করেনি বা মুক্তিযুদ্ধ সাপোর্ট করেনি তাদেরকে দেয়া হবে না, এটা কিন্তু আমার কিন্তু বলিনি। আমি কিন্তু সেটা বলিনি। আমি বলেছি যে মুক্তিযোদ্ধারা প্রায়োরিটি পাবে এবং এটা আমাদের গভর্নমেন্টের পলিসি। সেটা তো পাবে। আপনি বলছেন বিএনপি জামাতের কথা, যাই হোক, এগুলো যেন না হয়। ঠিক আছে, আপনারা আগে ভ্যাকসিন নেন, আওয়ামী লীগ যারা আছেন, আওয়ামী লীগ করেন, তারা আগে ভ্যাকসিন দেন, কিন্তু বাকিদেরকে পরে দেন। আমরা পরে দিব, এটা দেওয়া হবে না অমানবিক। কারণ কানাডাতে কালকে পরশুদিন দেখলাম যে কোন একটা জেলখানায়, সাগর ভাই দেখেছেন বোধহয়, 200 ওখানে বোধহয় একটু প্রাদুর্ভাব দেখা গেছে, 200 ইনমেটকে মানে কয়েদিকে ভ্যাকসিন দেওয়া হবে জরুরি ভিত্তিতে। এটাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে ওদেরকে কেন দেওয়া হচ্ছে আগে, কিন্তু ওদের বলে মানবতা আগে। তো আমরা এই পথে যাই না কেন? একটা কথা সবচেয়ে বড় কথা, ইম্পর্টেন্ট, দুঃখজনক, সবকিছু প্রধানমন্ত্রী করতে হবে কেন? তৌফিক ভাই এটা বলেন। দেশের সমস্ত আপনাদের দল থেকে শুরু করে সরকারের সমস্ত লোকজন যদি ফাংশন ঠিক মতো করে, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলে ওটা হয়, আর না হলে হয় না। এটা কিন্তু একটা বড়, সবকিছুতে প্রধানমন্ত্রী আছেন এটাও তো একটা বড় ধরনের ব্যাপার যে প্রধানমন্ত্রী শুধুমাত্র এটা ওনার জন্য তো ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের প্রধানমন্ত্রী নখদর্পণে আছে, অবজার্ভ করছেন, মনিটর করছেন, অবশ্যই এটা তো প্রশংসার। এইজন্য তো টাকা পাচার হয়। এইখানে কিন্তু আমার একটা এক্সপ্লেনেশন আছে এই জিনিসটা, সবকিছু প্রধানমন্ত্রী কেন করতে হয়। এখানে কিন্তু সেই ওয়াকি ভাই সেই কথাটা কিন্তু প্রধানমন্ত্রী তদারকি করেন সবকিছুকে, এটা তো অবশ্যই প্রশংসা। তদারকি কেন করতে হয়? কারণ যখন নিয়োগ দেন তখন ওনারা জেনে শুনে অযোগ্য লোককে নিয়োগ দেন, যে লোকগুলি একটু ওনাদেরকে খুব ভালোভাবে একটু পালিশ করতে পারে। সেই কারণেই তারা যোগ্যতা নাই, এই কারণেই জিনিসটা ফাইলটা প্রধানমন্ত্রীর কাছে যায়, প্রধানমন্ত্রী অ্যাকশন নিয়ে ওই তৌফিককে বলে যে তৌফিক তুমি এটা করে দাও, তো তুমি ভালো আছো, বিদেশে ছিল, তুমি করে দাও। তো এইভাবে জোড়াতালি দিয়ে তো দেশ চলে না। আমাদের ব্যুরোক্রেসি এখন এই অবস্থা হয়ে গেছে। কিভাবে তেল মারতে পারবে এইভাবে যেন যোগ্য লোকে জায়গা পাচ্ছে না, বিজন কুমার শিলরা দেশে ঢুকতে পারে না। সেই জন্য এটাই দুঃখজনক। এটার জন্য থেকে আমাদের পরিত্রাণ পাওয়া উচিত। আমাদের দেশ, সবচেয়ে বড় কথা, তৌফিক ভাইও বাংলাদেশি, আমিও বাংলাদেশি, সবাই বাংলাদেশি। আমাদের প্রতিষ্ঠানগুলোকে আপনারা বাঁচান। নির্বাচন কমিশন বলেন, সবাই বলছে, এখন 42 জন বিশিষ্ট নাগরিক, তারাও সবাই মুক্তিযুদ্ধের সপক্ষের। সাগর ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মারুফ রাজু ভাই মনে হয় স্ট্রাক হয়ে গেছেন, তার কোনো সমস্যা হচ্ছে। হ্যাঁ, মারুফ রাজু ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে? এই যে দেখছি এসে গেছে। জি জি, সরি। তো আমি শেষ করে দিচ্ছি, আমি আপনাদের সময় কম, সবাই এটা আমি একটা অনুরোধ তৌফিক ভাইয়ের মাধ্যমে, বাংলাদেশের যারা সরকারি দল আছেন, যারা এখন ক্ষমতায় আছেন, ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী না, এটা মনে রাখবেন। যদি মানুষকে খুশি করতে পারেন, মানুষ ভালোবাসা আপনাদেরকে বারবার ভোট দেবে, কিন্তু অ্যাটলিস্ট ভোটটা আয়োজন করেন। আমি তৌফিক ভাইয়ের কাছে আশা করি উনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে উনি জিনিসটাকে বোঝেন, এবং উনি এটা ওনার করা সম্ভব না, অ্যাটলিস্ট উনি যদি এটা বোঝেন এবং একটু বলেন, এতে করে আস্তে আস্তে অ্যাওয়ারনেস হবে। যুবলীগে, আওয়ামী লীগে অনেক ভালো লোক আছে, তারা হয়তো কোনটা আশায় আছে,
তাদেরকে আপনারা নির্বাচনটা দেন, দিয়ে দেশটাকে আপনারা আবার আগের মতো, দেশটা আপনাদের সবার, আমাদের সবার, যেই আসুক। আমার কথা আওয়ামী লীগ বিএনপি কোনো কথা না, প্রতিষ্ঠানগুলোকে বাঁচান। এই যে আজকে আমেরিকায় পরশুদিন যে ঘটনা হয়ে গেল, ওরা কিন্তু যত কিছু হোক, এন্ড অফ দ্য ডে তারা কিন্তু দে স্ট্যান্ড ফর দ্য ডেমোক্রেসি। ওই আপনার ভাইস প্রেসিডেন্টও কিন্তু ট্রাম্পের সাথে থাকেনি, সে শেষ পর্যন্ত বলছে না, আমি আই এম উইথ দ্য কনস্টিটিউশন। তো আপনারা এটা করেন, আপনার বিবেকের কাছে দায়বদ্ধ থাকেন না। আপনাদের ছেলেমেয়েরা এক সময় যে আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি তো এটাকে সমর্থন করছিলাম, যে যে কোনো কারণে সত্যকে। ধন্যবাদ। 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 আমরা শেষ কথা শুনবো ওয়াকি আব্দুল্লাহ আপনার কাছ থেকে। আপনি মাঝখানে আছেন, উভয় পক্ষের কথা শুনেছেন, আপনি আজকের কথা, আপনার কথা শুনে শেষ করবো। ধন্যবাদ। আমি ব্যারিস্টার তৌফিকের একটা উত্তর দিব, সেটা হচ্ছে, দেখেন আমাদের যে সেনাবাহিনী প্রধান যে দ্বারা নিয়োগকৃত, এটা যদি আপনি আমাদের যে এসএসএফ এর প্রধান ছিলেন যিনি, হ্যাঁ, তার ডক্টর কনক সারাওয়ার সাথে যদি ইন্টারভিউ দেখেন, তাহলে সেখানে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে ছাড়া ফিট লিস্ট তৈরি করে আমাদের, শুধু সেনাবাহিনীর প্রধান না, অলমোস্ট অল দ্য পজিশন ফিট লিস্ট তৈরি করে। এবং 1 ঘন্টা ইন্টারভিউ আছে, ওখানে দেখতে পারবেন। সেই সাথে সাথে আমাদের যে কর্নেল শহীদ এবং আমাদের যে সেনাবাহিনী প্রধান আজিজ, হ্যাঁ, ওনাদের যে কনভারসেশন, সেটা শুনলে কিন্তু আপনি জানতে পারবেন যে আসলে আমাদের ফিট লিস্ট তৈরি করে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, শুধু ফিট লিস্ট তৈরি করে না, প্রধানমন্ত্রী রেকর্ড পর্যন্ত, প্রধানমন্ত্রীর ফোনে কি মেসেজ আসে, কি কথা যায়, সব এবং আজিজরা জানে। এটা দেখতে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখেন আমি বেশি না 2 মিনিট সময় নিব। দেখেন যে আমাদের যে ভ্যাকসিন, এই ভ্যাকসিন আপনারা সেরাম থেকে, ইন্ডিয়া থেকে নিয়ে আসবেন, ইন্ডিয়ার পদলেহন করবো আমরা, নতজানু পররাষ্ট্রনীতি, ফাইন। বাট এট দ্য সেম টাইম দয়া করে অনুরোধ করি, হ্যাঁ, দেশের মানুষের জন্য, বাংলাদেশি হিসেবে মুক্তিযুদ্ধের যে মানুষরা জীবন দিয়েছে এই দেশের আত্মমর্যাদার জন্য হলেও, আমাদের নিজস্ব একটা বাহিনী থাকা উচিত, বায়োকেমিস্ট বাহিনী, হ্যাঁ, যেটা আমরা ডক্টর ইউনুস, ডক্টর জাফরুল্লাহ, ডক্টর বিজন কুমার শীলকে প্রধান করে সারা বাংলাদেশের যে বেস্ট এবং ব্রাইটেস্ট যে কেমিস্ট্রা আছে তাদেরকে একত্রিত করে আমরা ইন প্যারালাল আমরা ট্রাই করতে পারি যে এবং সেটা কালকে থেকেই শুরু হওয়া উচিত। এবং ব্যারিস্টার তৌফিককে আমি হাত জোর করে বলবো যে আপনার যেহেতু প্রধানমন্ত্রীর পরিবারের আপনি, হ্যাঁ, আপনি প্রধানমন্ত্রীকে এটা অনুরোধ করবেন, হ্যাঁ, যাতে করে আমরা নিজেরাও একটা চেষ্টা করতে পারি, নিজেরাও ট্রাই করতে পারি, শুধুমাত্র ভারতের উপর যেন নির্ভর করে না থাকি। তৃতীয়ত যেটা দেখেন, ডক্টর ব্যারিস্টার তৌফিক বললেন যে আপনাদের মতো মানুষরা বিদেশে আছে। দেখেন আমি দেশে গিয়েছি, দেশে যে আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম এবং রাজনীতি করতাম। বিএনপির সময় যখন আমি বিএনপির দুর্নীতি দেখে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বগুড়া সদর আসন থেকে, তখন আমাকে তারা কিডন্যাপ করে নিয়ে যায় এবং সাদা কাগজে সিগনেচার করে। এরপরে 2012 সালে যখন আওয়ামী লীগের সময় আমি দাঁড়াচ্ছিলাম 2014 সালের ইলেকশনের জন্য, তখন 2012 সালে আমাকে পেটে চাকু মারে, মাথায় রামদা মারে, তখন বাধ্য হয়ে আমাকে ইংল্যান্ডে আবার চলে আসতে হয়, বুঝতে পারছেন। এবং ফাইনালি একটা কথা, যেটা আমি হচ্ছে ভেজিটেরিয়ান, হ্যাঁ, 7 বছর হলো ভেজিটেরিয়ান। এবং এই ভ্যাকসিন ছাড়া পৃথিবীতে একটা দেশ আছে, যে দেশের নাম হচ্ছে ভুটান, আমাদের পাশের দেশ, আমাদের পাশের দেশ, সে দেশে আজ পর্যন্ত একজনও মারা যায়নি। বুঝতে পারছেন কেন? কারণ তারা ভেজিটেরিয়ান। আপনারা যদি ভেজিটেরিয়ান হন এবং কাঁচা জিনিস খান, হ্যাঁ, রেড মিট না খান, তাহলে তাদের করোনার সম্ভাবনা খুবই কমে যায়। এবং তিব্বত এবং ভুটান এটা একটা উদাহরণ, হ্যাঁ। এই কথাটাকে আমি শেষ করছি, যাতে করে আমাদের দেশে ভ্যাকসিন তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে, তৌফিক ভাই এবং মারুফ ভাই এবং সাগর ভাই। আমি আর কয়েকটা জাস্ট, এখানে প্রায় 400-450 কমেন্টস এসছে, সেখান থেকে সবার তো কমেন্ট পড়া সম্ভব না। আমি জাস্ট কয়েকটা কমেন্টস পড়ে আমি অনুষ্ঠান আজকে শেষ করব। বশির বিন আশরাফ তিনি লিখেছেন, তারেক জিয়া তো এমন একজন ব্যক্তি যার মা বাবা প্রধানমন্ত্রী, তিনি তো লন্ডনের মতো জায়গাতে থাকার অধিকার রাখেন, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি বাংলাদেশের টুকাই মাস্তানরা আওয়ামী লীগ করে, এখন রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। এ ব্যাপারে জনাব তৌফিক সাহেব কিছু বললেন না কেন? তৌফিক ভাইকে বলেছেন। দিলারা চৌধুরী তিনি লিখেছেন, তিনি একজন প্রতিযশা নাগরিক বাংলাদেশের। দিলারা চৌধুরী তিনি লিখেছেন, আই ওয়াজ ভেরি ইগার ফর কোভিড-19 ভ্যাকসিন, বাট ইফ ইট ইজ ইম্পোর্টেড বাই দরবেশ আলিয়াস সালমান আফ রহমান, দেন আই এম নট গোয়িং টু গেট ইট, এভরিবডি নোজ ওয়াই। ব্যারিস্টার তৌফিকুর রহমান একজন ক্লিন ইমেজ যুবনেতা, তিনি আরমান হক লিখেছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি, জানি। এরপরে চীন থেকে যেখানে তুরস্ক সহ অন্য অনেক দেশে টিকা নিচ্ছে, সেখানে বাংলাদেশ টিকা নিতে সমস্যা কোথায়? তুরস্ক 8 কোটি জনগণের জন্য টিকা নিতে ফাইজার ও সিনোভিক 2টি দেশের সাথে চুক্তি করেছে, সেখানে আমরা কেন ভারতের সাথে ভিখানের মতো তাকিয়ে আছি? আমি হাসান লিখেছেন, সেটা ভাই কলেজ মেডিকেল করে এই অনুষ্ঠান করেন সাগর ভাই। আসসালামু আলাইকুম, একটি প্রশ্ন কীভাবে যুক্ত হবে? যে ব্যারিস্টার সাহেব তো অনেক কথা আসছে, পররাষ্ট্রমন্ত্রী বেগম পারে, এটাও প্রয়োজন নেই বলার, মিথ্যা কথা এটাও বলার প্রয়োজন নেই। এরপরে অনেক কথা এসছে,
আরিফা রহমান রুমা আবারও লিখেছেন, ক্যাসিনো সম্রাটদের কি আপনারা যারা বক্তব্য দিচ্ছেন তারা বা সাংবাদিকরা খুঁজে বের করেছেন, নাকি বর্তমান সরকার নিজ উদ্যোগে এদের মুখোশ উন্মোচন করেছে? সরকার চাইলে তো তাদের কর্মীদের অপরাধ আপাতত জামানত দিতে পারতেন, যেটা বিএনপি সরকার করেছে। এই সরকার কি তা করেছে কিনা? এই ধরনের অনেক প্রশ্ন এসছে। আমি আবার আমি আমি শেষ করছি, কিন্তু একটা বিষয় আমি বলবো যে কনক সারোয়ার বা XYZ কি বললো, ইটস নট অথরিটেটিভ। সুতরাং আমরা এই জায়গা থেকে একটু সরে আসি। আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ আমাদের আমাদের দায়িত্ব আছে, কিন্তু সাথে সাথে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বিরোধী দলেরও দায়িত্ব থাকে। আজকে ওয়াকি ভাই বলছিলেন যে ওয়াকি ভাই না বা রাজু ভাই বলছিলেন বিরোধী দলকে আপনাদের বিরোধী দল ডেমোক্রেসি আছে, ডেমোক্রেসি আছে, কারণ হচ্ছে বিরোধী দলও কিন্তু সেখান থেকে তাদের যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করছে। তো এটা এমন আমি বলবো না যে আমরা 100% সঠিকভাবে পালন করতে পারি, অনেক ক্ষেত্রে আমরা পারি না, কিন্তু আমাদের সবার উচিত বিরোধী দল এবং সরকারি দল, আওয়ামী লীগ, সরকার, বিএনপি, সবাই যারা আমরা বাংলাদেশের নাগরিক একসাথে একটা প্ল্যাটফর্মে দাঁড়াই। আমি বিশ্বাস করি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী চান যে বাংলাদেশ একটা উন্নত বিশ্বে যাক। ওনার কমিটমেন্ট বাংলাদেশের ক্ষেত্রে এটা আসলে আনপ্যারালাল। এবং আমি বিশ্বাস করি যে বিরোধী দল যদি দায়িত্বশীল আচরণ করে, অবশ্যই আওয়ামী লীগ সেটাকে সুযোগ দেবে এবং তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। মারুফ ভাই 30 সেকেন্ড। আজকের ধন্যবাদ। তৌফিক ভাইয়ের কথাটা অনেক গতিশীল এবং সুন্দর, শুনতে ভালো লাগে। এবং আমি জানতাম না উনি প্রধানমন্ত্রীর, মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের লোক, তাই ওনার মাধ্যমে আপনারা ওনাকে বলেন, উনি তো একা সবকিছু করতে পারবেন না, আর ওনার যা সাঙ্গপাঙ্গ আছে তারা সবাই আমার মনে হয় ওনাকে ব্যবহার করছেন, স্পেশালি যারা 75-এর বঙ্গবন্ধু হত্যার, শেখ মুজিব হত্যা জড়িত ছিল তার অনেক লোক, তাদেরকে বলেন এদেরকে সরিয়ে দিতে এবং দেশের জন্য কাজ করতে, এবং যেন নির্বাচন উনি দেন, আমার মনে হয় উনি দিতে চান। এবং এখন আজকাল একটু বলেন নির্বাচনটা যেন প্লিজ দেন। এবং তৌফিক আরেকটা বিষয়, আপনারা যেভাবে চাচ্ছেন এভাবে চেয়ে কখনো নির্বাচন কোনো দেশে অনুষ্ঠিত হয়েছে কিনা আমি জানি না। যাক, এটা আরেকটা বিষয়, অন্যদিন আলাপ করবে এই বিষয়। ওয়াকি আব্দুল্লাহ, আন্দোলন ছাড়া হতে পারে, আন্দোলন কেন করতে হবে? বিবেকও আছে, ওনাদের বিবেকও তো রাজনৈতিক মাঠেই আসলে রাজনৈতিক সমাধান হয়। আমি তো বলছি না যে নির্বাচন হলে বিএনপি আসবে এমন কোনো কথা চাচ্ছেন। জি ওয়াকি, মানে আই মাস্ট 30 সেকেন্ড কথা শেষ করলাম। নির্বাচনটা এটাই আমরা আমাদের কামনা, বাংলাদেশ এগিয়ে যায়। দেশের মানুষের প্রতি আমার একটা অনুরোধ থাকবে। দেখেন, ডিএফআইডি এবং ইউএসএইড গত মাসে একটি জরিপ করেছে ঢাকার প্রায় 30টা ওয়ার্ডে। হ্যাঁ, সেখানে জরিপ করে তারা প্রমাণ করেছে যে ঢাকার প্রায় 45% মানুষ আপনার করোনা আক্রান্ত। ঢাকার 45% মানুষ, মানে ঢাকার প্রায় অর্ধেক মানুষ করোনা আক্রান্ত। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যদি আগামী 21শে ফেব্রুয়ারির ভেতরে আমাদের এই সরকার কোনো ড্রাস্টিক মিরাকুলাস মেজার না নেয় যাতে নিজের পায়ে আমরা নিজেরা দাঁড়াতে পারি, তাহলে আমাদের উচিত 21শে ফেব্রুয়ারি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের জন্য একটি আন্দোলন তৈরি করা, যাতে করে 21শে ফেব্রুয়ারি আমরা নতুন একটা সরকার নিয়ে আসতে পারি এবং নতুন ভাবে আমাদের দেশকে গড়ে তুলতে পারি, যাতে করে আত্মমর্যাদা নিয়ে এবং আত্মনির্ভরশীল হয়ে, কার উপর নির্ভরশীল না হয়ে, আমরা নিজেদের পায়ে নিজে নির্ভরশীল হয়ে মাথা উঁচু করে এই দেশের প্রত্যেকটা মানুষকে আমরা ভ্যাকসিনেট করতে পারি এবং মাথা উঁচু করে আমরা পৃথিবীর শুধু এদেশ না অন্য দেশকেও সাহায্য করতে পারি। ধন্যবাদ। দর্শক, আপনারা দীর্ঘক্ষণ আজকের অনুষ্ঠানে, আমি নিজে উপভোগ করেছি, আমি কোনো অনুষ্ঠানে আসলে এত উপভোগ করি না, কারণ এখানে যারা আছেন এত সুন্দর করে তারা একে অপরের সাথে খুব মেনটেন করে কথা বলেছেন। উপভোগের জন্য আসলে এই ধরনের অনুষ্ঠান আমি খুব খুব মানে রেয়ার অনুষ্ঠান হয় যেটা আমি নিজেও উপভোগ করি। দর্শক, আপনারা জানেন যে দুটো সেগমেন্ট আজকে আমি আলোচনা করেছি, একটা হলো দুর্নীতি, আর্থিক দুর্নীতি, আরেকটি হলো আমাদের সেবা প্রাপ্তির আশঙ্কা, যেটা ভ্যাকসিন নিয়ে কথা বলেছি। আরেকটার সাথে কিন্তু খুবই রিলেভেন্ট। আপনারা যদি একটু চিন্তা করেন, $8 বিলিয়ন যখন বিদেশে পাচার হয়ে যায়, একটাবার চিন্তা করুন যদি এই $8 বিলিয়ন দিয়ে আমরা রিসার্চ করতাম, আমরা নিজেদের মতো করে যদি সেরকম সেট আপ করতাম, আমাদের দেশেই অনেক আগেই ভ্যাকসিন তৈরি করা সম্ভব হতো, $8 বিলিয়ন লাগতো না। অথবা বিদেশ থেকেও যদি আমরা আনতাম, তাহলে ঘরে ঘরে গিয়ে একটি ভ্যাকসিন প্রদান করার জন্য একজন লোক নিয়োগ করা যেত, নির্দ্বিধায় 16 কোটি মানুষকে উইথিন ভেরি শর্ট টাইম আমরা ভ্যাকসিনেটেড করতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শুধুমাত্র দুর্নীতি এবং আমাদের অব্যবস্থাপনার কারণে আমরা সঠিক সময়ে সঠিক যে প্রয়োজন আমাদের সেটা আমরা পাই না।
এবং বর্তমান সরকার যেই ব্যবস্থা নিচ্ছে, যে উদ্যোগ নিয়েছে, আমি আশা করি প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করেন যে দুর্নীতির ঊর্ধ্বে গিয়ে এবং বৈষম্যের ঊর্ধ্বে গিয়ে প্রত্যেকটি নাগরিকের যত দ্রুত সম্ভব ভ্যাকসিনেট করার তিনি যদি চান, অবশ্যই সম্ভব। সেজন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। তৌফিক ভাই যেটা বলেছেন, দুর্নীতি বলুন, সমাজের যে কোনো ধরনের অসঙ্গতি বলুন, এটাকে দূর করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে সঠিক সুন্দর বাংলাকে গড়বার জন্য একসাথে কাজ করবেন, এই আশা ব্যক্ত করে ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়ে এবং আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজকে এই অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ওয়াকি আবদুল্লাহ ভাই, মারুফ রাজু ভাই এবং তৌফিক ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।